হ্যালো স্টুডেন্টস, প্রণাইস ম্যাথ অ্যাপের আরেকটি নিউ ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য থাকছে বৃত্ত বা সার্কেলের পার্ট 2। প্রিভিয়াস পার্টে আমি 25 নাম্বার অঙ্ক অবধি করিয়েছিলাম। আশা করি তোমরা সকলেই দেখেছো। যারা যারা দেখোনি তারা অবশ্যই আই বাটন প্রেস করে প্রিভিয়াস পার্টটি দেখে নেবে, কেননা সেখানে পরিধি থেকে শুরু করে ক্ষেত্রফল আমি বিনা ফর্মুলাতে শিখিয়েছি তোমাদেরকে কিভাবে ফর্মুলা ছাড়া সেগুলো বের করা যায়। আজকে তার ঠিক পরের থেকে অর্থাৎ 26 থেকে শুরু করতে চলেছি আমি। তো অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওতেও থাকছে বিভিন্ন ইন্টারেস্টিং ট্রিক এবং ট্রিক্স, যার মাধ্যমে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিমেষেই করতে পারবে বিভিন্ন এক্সামে গিয়ে। তার সাথে বলছি, যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই প্রণাইস ম্যাথ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন তোমরা পেতেই পারো। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার অফিসিয়াল ফেসবুক চ্যানেল লিঙ্ক দিয়েছি, সেখানে আমি ম্যাথ রিলেটেড শর্টকাট ট্রিক শিখাই। যেই ট্রিক তোমরা যদি শিখে নাও তাহলে তোমাদের ম্যাথ করার অ্যাবিলিটি থেকে শুরু করে ম্যাথ করার স্পিড দ্বিগুণ হয়ে যাবে। তাই বলছি, দেরি না করে সকলে মিলে ফেসবুকটি গিয়ে সাবস্ক্রাইব করো, ফলো করো এবং চলো আর দেরি না করে আমি চ্যাপ্টারটি শুরু করছি। অঙ্কগুলো কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায়। 26 নম্বর কোশ্চেনটি কি বলেছে, একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের পরিধির অন্তর 22 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? আমি চিত্রটি অঙ্কন করলে তোমরা অনায়াসে বুঝতে পারবে। এই বর্গক্ষেত্রের ভিতরে যেটি অঙ্কন করলাম সেটিকে আমরা বলবো অন্তর্বৃত্ত, এবং তার বাইরের দিকে যেই বৃত্তটি থাকবে তাকে বলবো পরিবৃত্ত। চিত্রটি ঠিক আমাদের এরকম দাঁড়াবে, ঠিক আছে? এখন বলেছে পরিবৃত্ত, হ্যাঁ বুঝলাম আমি। এখন একটি জিনিস লক্ষ্য রাখো, আমরা যদি বর্গক্ষেত্রটির একটি বাহুর মান দিলাম এ, তো আমরা তো জানি বর্গক্ষেত্রের 4টি বাহুর মান সমান, অর্থাৎ সবগুলোর মানই হচ্ছে এ। এখন বর্গক্ষেত্রের মাঝখান দিয়ে যদি একটি আমরা দাগ টানি, অর্থাৎ এটিও হয়ে যাবে এ, কেননা বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর মান সমান, এটিও এ। তাহলে আমি একটি জিনিস বুঝতে পারছি, আমি যদি এখানে অর্ধেক করে দেই অথবা দাগটি যদি সোজা থাকে তাহলে বুঝতে পারছি এটি বর্গক্ষেত্রের ব্যাস। বর্গক্ষেত্রের ব্যাস যদি এ হয় তাহলে ব্যাসার্ধ আমরা অনায়াসে বুঝতে পারবো a/2। এটি কি বের হলো? এটি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের হলো। তো আমি এই রকম সেম টু সেম অঙ্ক করিয়েছিলাম প্রিভিয়াস পার্টে। যারা প্রিভিয়াস পার্টটি দেখেছো তারা অনায়াসে বুঝতেই পারছো, আর যারা দেখোনি প্রিভিয়াস পার্টটি তাদের একটু বুঝতে হলেও অসুবিধা হলেও তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যদি তোমাদের একটু কনফিউশন থেকে থাকে তোমরা প্রিভিয়াস পার্টটি দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে এটি বের হলো আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আমি পাশে লিখে দিচ্ছি, ঠিক আছে? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। নেক্সট বের করতে হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। তো পরিবৃত্তের ব্যাসার্ধ কীভাবে বের করতে পারি? আমি যদি বর্গক্ষেত্রে একটি কর্ণ টানি এখান থেকে এই অবধি, ভালো করে দেখো, আমি বর্গক্ষেত্রে একটি কর্ণ টানলাম, এই কর্ণটি কি হয়ে যাচ্ছে? পরিবৃত্তটির ব্যাস হয়ে যাচ্ছে। আর বর্গক্ষেত্রের কর্ণ কি জানি আমরা? বর্গক্ষেত্রের কর্ণ জানি a√2। এটি হয়ে যাচ্ছে পরিবৃত্তের ব্যাস। তোমাদের তো ব্যাস নিয়ে কোনো কাজ নেই, আমাদের ব্যাসার্ধ লাগবে, অর্থাৎ এর হাফ। অর্থাৎ বর্গক্ষেত্রটির কর্ণ এর হাফ করলেই আমাদের বের হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, এখন জাস্ট আমরা সলভ করলে অ্যান্সারটি বেরিয়ে আসবে। কি বলেছে? দুটো বৃত্তের পরিধির অন্তর, তো এটা হচ্ছে পরিবৃত্ত, এটা হচ্ছে অন্তর্বৃত্ত। তো পরিধির ফর্মুলা কি? 2πr। আমরা জানি সকল বৃত্তেরই ফর্মুলা হচ্ছে 2πr। তো লিখে দিচ্ছি, তাহলে 2π, আর এর মান আমাদের হয়ে যাচ্ছে a√2/2 মাইনাস অন্তর্বৃত্তের পরিধি অর্থাৎ 2πa/2, এর মান দেওয়া বলাই রয়েছে প্রশ্নে 22। তো জাস্ট এটা সলভ করে নিচ্ছি। দেখো 2π কমন তো যাচ্ছে, তার সাথে কি দেখো এখানে একটি এ, এখানে একটি কমন যাচ্ছে, দুটো কমন চলে গেল। তাহলে বেঁচে থাকবে কি? √2 - 2/2 মাইনাস 1/2 = 22। দেখো 2 দিয়ে কেটে দিচ্ছি উভয় পাশে, এখানে আসছে 11। বেঁচে কি থাকছে? πa বেঁচে থাকছে। এখানে হয়ে গেল আমাদের লসাগু করলে 2, এবং উপরে তো এটাই থাকবে 2 - 1 = 11। তো এটা গুণ আকারে রয়েছে, আমরা ডান দিকে নিয়ে গেলে ভাগ আকারে হয়ে যাবে, জাস্ট বসিয়ে দেবো। আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য রাখো, এই পায়ের মান রয়েছে আমাদের 22/7, এটিও গুণ আকারে রয়েছে, তো ডান দিকে গেলে এটিও ভাগ আকারে হয়ে যাবে। অর্থাৎ কি দাঁড়াবে? এখানে থাকবে শুধুমাত্র এ, এখানে থাকবে 11 × 2/√2 - 1 আর 7/22। ওকে, 11 দিয়ে কেটে যাচ্ছিস 2,
2 2 কেটে যাচ্ছে, তাহলে বেঁচে থাকছে 7/√2 - 1। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। 7/√2 - 1। দেখো এরকম কোনো আমাদের অ্যান্সার নেই, তাহলে আমরা বুঝে নেব এটা আমাদের করণ নিরসন করতে হবে। তো করণীয় নিরসন করতে গেলে কি করতে হয়, নিচের সংখ্যাটির জাস্ট উল্টো সংখ্যা, তার মানে কি হয়ে যাচ্ছে √2 + 1, জাস্ট সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, সেটিকে দিয়ে উপর নিচে গুণ, তাহলে √2 + 1 উপর নিচে গুণ হয়ে গেল। এখন আমরা এই দুটোকে গুণ না করে একটি ট্রিক ইউজ করতে পারি। ট্রিকটি হচ্ছে এটাকে ধরে নিচ্ছি a - b, এটাকে ধরে নিচ্ছি a + b। তাহলে দেখো একটি ফর্মুলা পড়ছে a² - b²। তো a কাকে ধরেছি, √2কে ধরেছি, √2 এর স্কোয়ার -b² 1², অর্থাৎ 2 - 1 ঘুরে ফিরে আমাদের 1 আসছে। অর্থাৎ আমাদের এই পুরো টোটালটার মান কি দাঁড়াচ্ছে, 1 দাঁড়াচ্ছে। আর নিচে 1 থাকা মানে কি, √2 + 1, এটি হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ দেখো ঘুরে ফিরে আমাদের কি হয়ে গেল, সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো নেক্সট কোশ্চেন। এই প্রিভিয়াস অঙ্কটি যাদের একটু হলেও মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে, তাদের কাইন্ডলি রিকোয়েস্ট করছি তারা প্রথম পার্টটি দেখে নেবে, কেননা প্রথম পার্টে আমি বিস্তৃত সহকারে বুঝিয়েছি পরিবৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, সেই ব্যাপারে পুরো কনসেপ্ট ক্লিয়ার করেছি। আর এখানে আমি কনসেপ্ট ক্লিয়ার করলাম না, তোমরা দেখে নিও। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। সাংখ্যমান মানে কি, জাস্ট ফর্মুলাটা লিখে দাও। পরিধির ফর্মুলা কি, 2πr, ক্ষেত্রফল ফর্মুলা πr²। কি বলেছে, এদের সাংখ্যমান মান সমান। দেখো উভয় পাশে পাই কেটে যাচ্ছে, এখানে একটি আর দুটি আর রয়েছে, তাহলে আর কেটে গেলে কেবলমাত্র এখানে বেঁচে থাকবে আর, অর্থাৎ আর এর মান বের হলো আমাদের 2। কিন্তু প্রশ্নে আমাদের বলেছে ব্যাস কত, ব্যাস মানে কি জানি 2r, অর্থাৎ এখানে যদি 2 গুণ হয় এখানেও অবভিয়াসলি আমাদের 2 গুণ হবে, অর্থাৎ ব্যাসের মান হয়ে যাবে 4 সেন্টিমিটার, অর্থাৎ সি নাম্বার অপশন রাইট অ্যান্সার। ওকে, 28 নম্বরটি বলেছে যে ত্রিভুজের 3টি বাহু 9 সেমি, 12 সেমি এবং 15 সেমি, তাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত। 9 সেমি, 12 সেমি, 15 সেমি, বুঝতেই পারছি এটা একটি সমকোণী ত্রিভুজ। কীভাবে বুঝলাম, এটা আমাদের একটি ট্রিপলেট, যেমন 3 4 5। তো যারা ট্রিপলেট সম্বন্ধে জানো না তাদেরকে বলবো তারা গুগল সার্চ করে ট্রিপলেট কতগুলো থাকে আমাদের এটা মুখস্থ করে নাও। না হলে যাদের মুখস্থ হতে চায় না তাদের জন্য আরেকটি ট্রিক রয়েছে, পিথাগোরাসের থিওরেম। পিথাগোরাসের থিওরেমে কী বলা রয়েছে, অতিভুজের স্কোয়ার = লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। আমরা 15কে অতিভুজ ধরি, অর্থাৎ 15² = লম্ব হচ্ছে 9² + 12²। দেখো এই দুটো সলভ করলে ঘুরে ফিরে আমাদের দুটো অ্যান্সার সেম আসবে। অর্থাৎ আমরা কী বুঝতে পারলাম, ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো চিত্রটি এঁকে নিচ্ছি আমি। আর একটা বিশেষ কথা, এরকম কোশ্চেন করার সময় সর্বদা তোমরা এই পিথাগোরাস থিওরেমটি ইউজ করে নেবে, নাহলে ট্রিপলেটটি একটি মনে রাখবে, হয়ে যাবে। ওকে, চিত্রটা আঁকলে আমাদের কি হবে, এটি একটি সমকোণী ত্রিভুজ, তার ভিতরে একটি কি রয়েছে, বৃত্ত রয়েছে। তো আমার পিকচারটি একটু খারাপ হলো, আমার আর্ট একটু খারাপ বাজে, যাই হোক তোমরা বুঝে নিও। কি বলেছে, তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ যদি সেন্টার এখানে হয় এই ব্যাসার্ধর মানটা আমাদের কাছে জানতে চেয়েছে। ওকে, ত্রিভুজটির একটি বাহু 9 সেমি, একটি বাহু 12 সেমি, একটি বাহু 15 সেমি। তো যখনই আমরা সমকোণী ত্রিভুজের এরকম কোনো আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে খুবই সিম্পল, জাস্ট একটি সূত্র মনে রাখো। সূত্রটি হচ্ছে a + b - c/2। খুবই সিম্পল ফর্মুলা, আশা করি সকলেরই মনে থাকবে। আর যদি আমরা বেসিক পদ্ধতিতে করতে চাই একটু অঙ্কটি বড় হবে। ঠিক আছে, তো এর মান কি, এর মান হয়ে যাচ্ছে 9, b এর মান হচ্ছে 12 এবং c এর মান হয়ে যাচ্ছে 15/2। 9 12 করলে আমাদের 21, 21 থেকে 15 বাদ দিলে 6, অর্থাৎ 6/2, তাহলে অ্যান্সার বের হবে 3। তাহলে সমকোণী ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, 3 সেন্টিমিটার, অর্থাৎ সি নাম্বার রাইট অপশন। 29 কি বলেছে, যে ত্রিভুজের 3টি বাহু 10 সেমি, 12 সেমি, 14 সেমি এবং 16 সেমি, তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ঠিক সেম টু সেম অঙ্ক। তো প্রথমে আমরা চেক করে নিচ্ছি এটি কি সমকোণী ত্রিভুজ। 10, 14 এবং 16 কি বলেছি, অতিভুজের স্কোয়ার = লম্ব স্কোয়ার + ভূমি স্কোয়ার। তো দেখো এটা কোনো ট্রিপলেটে পড়ছে না এবং এটা সলভ করলেও আমাদের অ্যান্সার বের হবে না। তার মানে বুঝতে হবে এটি একটি সমকোণী ত্রিভুজ নয়, একটি বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ 3টি বাহুর মান ডিফারেন্ট। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, কিন্তু আমাদের শিখতে সবগুলোই লাগবে, তো শিখে নাও। আমি ত্রিভুজটি এঁকে নিচ্ছি, এটি একটি বিষমবাহু ত্রিভুজ, 3টি বাহুর মান ভিন্ন ভিন্ন, মাঝখানে একটি ত্রিভুজ বৃত্ত রয়েছে। এই আমাদের কি বলেছে, ব্যাসার্ধর মানটি জানতে চেয়েছে।
সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি শিখলাম? a প্লাস বি মাইনাস সি বাই 2, কিন্তু বিষমবাহু ত্রিভুজের ব্যাসার্ধর মান হচ্ছে ডেল্টা বাই এস। ডেল্টা মানে হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল, এস মানে হচ্ছে অর্ধপরিসীমা। ঠিক আছে, তো অর্ধপরিসীমা কীভাবে বের করে? অর্ধপরিসীমা অর্থাৎ এস ইজুকাল টু 3টি বাহুর যোগফল বাই 2। এটি হচ্ছে 10, এটি হচ্ছে 14 এবং এটি হচ্ছে 16। 3টি বাহুর যোগফল 10, 14 প্লাস 16 বাই 2, আমাদের বেরিয়ে যাচ্ছে 40 বাই 2, অর্থাৎ হয়ে যাচ্ছে 20। তাহলে নিচের মানটি বের হলো 20 এবং এখন আমি ডেল্টার মানটি বের করব। ঠিক আছে, ডেল্টা অর্থাৎ ক্ষেত্রফল। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটু ডিফিকাল্ট, সকলেই তোমরা জানো। ফর্মুলা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই এবিসি হচ্ছে ত্রিভুজটি 3টির বাহু। এস এর মান তো আমরা পেয়েছি, এস এর মান কত পেয়েছি? 20 পেয়েছি। 20 ইন্টু 20 মাইনাস 10 হচ্ছে 10, ইন্টু 20 মাইনাস 16 হয়ে যাচ্ছে 4, ইন্টু 20 মাইনাস 14 হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, যাই হোক আমি যে কোনো একটি মান ধরলে এখানে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো জাস্ট গুণ করে রুট করে দাও। আমি গুণ করে রুট না করে আমি ভাঙিয়ে ভাঙিয়ে লিখছি, কারণ আমার অত সময় নেই গুণ করার। ঠিক আছে, 20কে কী লিখতে পারি? 4 5 20, ইন্টু 10কে কী লিখতে পারি? 2 5 10, 4কে কী লিখতে পারি? 2 ইন্টু 2, এবং 6কে কী লিখতে পারি? 2 ইন্টু 3। দেখো এখন কে কে বের হচ্ছে, দেখো 4 রুট করলে আমাদের 2 বের হচ্ছে। ঠিক আছে, 4 কেটে গেল। দেখো দুটো 5 আছে, দুটো 5 কেটে একটি 5 বেরিয়ে গেল। তারপরে কি? একটি 2, দুটো 2, একটি 2 বেরিয়ে গেল। দেখো আরও দুটো 2 রয়েছে, আরও একটি 2 বের হলো, এবং বাকি থাকলো কি? রুটের ভিতরে 3। তাহলে কত হচ্ছে? 5 দুগুনি 10, আর 4 কত? 40√3। এটি তো অ্যান্সার নাকি? না, আমাদের কি বলছে? ফর্মুলা কি? ডেল্টা বাই এস। ডেল্টার মান বের হলো 40√3। এখন আমাদের নেক্সট স্টেপ, তাহলে ডেল্টা বাই এস অর্থাৎ 40√3। এস মানে অর্ধপরিসীমা অর্থাৎ 20, ভাগ করে দিলে আসছে আমাদের 2√3। তাহলে সেই ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? 2√3, অর্থাৎ ডি নাম্বার অপশন রাইট অপশন। 30 নম্বর অঙ্ক কি বলেছে? একটি বৃত্তাকার মাঠের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তাটির ভেতর এবং বাইরের দিকের পরিধির পার্থক্য 44 সেমি হলে রাস্তাটির প্রসার কত? ঠিক আছে, এটি একটি বৃত্তাকার মাঠ, তার বাইরের চারিদিকে একটি রাস্তা রয়েছে। ভিতরে এবং বাইরের রাস্তার পার্থক্য অর্থাৎ এটির এবং এটির পরিধির পার্থক্য হচ্ছে 44 সেন্টিমিটার হলে এই যে এইটুকু জায়গার কি বলেছে? রাস্তাটির প্রসার কত? তাহলে কত সেন্টিমিটারের রাস্তা রয়েছে? তাহলে আমরা যদি বড় পরিধিকে ধরি, বড় ব্যাসকে, ভুল বলছি, আমি বড় বৃত্তের এটার পয়েন্ট ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধকে আর ধরি এবং ছোট বৃত্তের ব্যাসার্ধকে ছোট আর ধরি। ঠিক আছে, এই দুটির পরিধির পার্থক্য বলেছে 44, অর্থাৎ লিখছি বড়টির পরিধি 2π আর মাইনাস ছোটটির পরিধি 2π ছোট আর, এর পার্থক্য বলেছে 44। 2π কমন যাচ্ছে আমাদের, পাই মানে 22/7। বেঁচে গিয়ে থাকছে বড় আর মাইনাস ছোট আর, 44। দেখো 22 দুগুনি 44, অর্থাৎ এই দুটো কেটে যায়। তাহলে কি বেঁচে থাকছে? বড় বৃত্তের পরিধি মাইনাস ছোট বৃত্তের পরিধি ইজুকাল টু 7 সেন্টিমিটার। তাহলে কি বের হলো আমাদের? এই বড় বৃত্তটির, আমি একটু কালারিং পেন ইউজ করছি, এই টোটালটার পরিধি এবং এই পরিধি বের হলো কত? এর মাইনাস ফল 7, তার মানেই তো এই জায়গাটার মানই হচ্ছে 7। তাহলে কত সেন্টিমিটার বিস্তৃত? 7 সেন্টিমিটার বিস্তৃত, অর্থাৎ প্রসারিত, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পারছি। তো অবশ্যই যারা নিউ ভিউয়ার রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে নাও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং যারা ভিডিওটি দেখে বুঝতে পারছো তারা অবশ্যই কমেন্টে লিখে জানাও, লাইক করো এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো। 31 কি বলেছে? একটি বৃত্তাকার মাঠের পরিধি এবং ব্যাসের পার্থক্য 30 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত? তাহলে বৃত্তাকার মাঠটির পরিধি আমি যদি ব্যাসার্ধ ধরে নিই আর, তাহলে পরিধি হচ্ছে 2π আর, এবং ব্যাস অর্থাৎ কি? ব্যাস মানে কি? 2r, এদের পার্থক্য বিয়োগফল বলেছে 30। এখন দেখো আমি যদি 2rটিকে কমন নেই, বেঁচে থাকবে, এখানে থাকবে পাই, এখানে বেঁচে থাকবে 1 ইজুকাল টু 30। 2 দিয়ে কেটে নিচ্ছি, 15 আসছে আমাদের। তাহলে আর ইন্টু, দেখো পাইয়ের মান হয়ে যাচ্ছে 22/7 -1,
তো এটাকে আমরা সমাধান করে নিচ্ছি। দেখো তোমাদেরকে সোজাভাবে সমাধান করা শিখিয়েছি। যদি সংখ্যাটির নিচে কোনো সংখ্যা না থাকে তাহলে ডাইরেক্ট গুণ করে দাও, তাহলে 7 একে 7, তাহলে 22 থেকে 7 বিয়োগ করলে আমাদের 15। তাহলে কী বের হচ্ছে, আর ইন্টু 15/7 ইজুকাল টু 15। দেখো উভয় পাশে 15 কেটে যায়, তাহলে বাঁ দিকে থাকে আর এবং ডান দিকে বর্গমূল করলে বেঁচে থাকে 7, অর্থাৎ ব্যাসার্ধ তো জানতে চেয়েছে, তাহলে ব্যাসার্ধ কত বের হলো, 7 সেন্টিমিটার, অর্থাৎ ডি নাম্বার অপশন রাইট অ্যান্সার। দেখো একটি অঙ্ক করার অনেক নিয়ম থাকে, অনেক কায়দা কানুন থাকে, অনেক ফর্মুলা থাকে। তো আমি চেষ্টা করি কি সবচেয়ে সোজা ফর্মুলা এবং সবচেয়ে সহজ মেথডে তোমাদের শেখানোর। এই কারণে ভিডিওটা দিতে আমার একটু হলেও আপলোড করতে দেরি হয়ে যায়। তোমরা অনেকেই বলো দাদা ভিডিওটি আসছে না কেন, সেকেন্ড পার্ট কোথায়? তো এটার জন্য এটাই বলবো, তো এত খাটনি করছি তোমাদের জন্য, এত সুন্দরভাবে করাচ্ছি। তোমরা চাইলে আরও অন্যান্য চ্যানেল দেখতে পারো, ওদের ওখানে বিভিন্ন প্রসেসে, একটি চ্যানেলে আলাদা নিয়ম, অন্য একটি চ্যানেলে আলাদা নিয়ম, বিভিন্ন প্রসেসে অঙ্ক করাচ্ছে। কিন্তু আমি চাইবো তোমাদের জন্য সবচেয়ে বেস্ট মেথড ইউজ করার, যাতে তোমাদের অঙ্ক করতেও সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়। সেই জন্য বলছি, যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই প্রণাস ম্যাথ আপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসি দাও বেল নোটিফিকেশন অল করে নাও, এবং যারা আগের থেকে দেখছো তারা অবশ্যই লাইক করে দাও, কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। ওকে, বলেছে 7 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গাকার তামার পাত থেকে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নিলে কত বর্গ সেমি পাত অবশিষ্ট থাকবে। আমি চিত্রটা এঁকে নেই। তাহলে একটি 7 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র রয়েছে এবং সেখানে সর্ববৃহৎ অর্থাৎ সবচেয়ে বড় মাপের 4টি আমি বৃত্তাকার পাত কেটে নিলাম, তাহলে কত সেমি বেঁচে থাকবে। তো কার কথা বলা রয়েছে, এই যে মাঝখানে এই জায়গাটি, এই জায়গাটি, এই জায়গাটি, এই জায়গাটি, এগুলো জায়গা আমাদের বেঁচে থাকবে। তো এগুলো জায়গার আমাদের কি বের করতে বলেছে, কত বর্গ সেমি পাতটা বেঁচে থাকবে, এটি আমরা বের করব। তাহলে একটা জিনিস দেখো, বর্গক্ষেত্রটির প্রতিটি বাহু 7 সেন্টিমিটার, এটাও 7, এটাও 7, সব কিছুই 7, তাহলে এই টোটালটার মান যদি 7, এখন আমি যদি এখানে একটি দাগ টানি, সোজা দাগ টানি, এটাও হবে 7, এবং মাঝখানে যদি এখানে একটি দাগ টানি, এটাও হয়ে যাবে আমাদের 7। এখন দেখো 7-এর অর্ধেক অর্থাৎ 7/2 কী বের হচ্ছে, 7/2 বের হচ্ছে আমার একটি বৃত্তের কি ব্যাস। ভালো করে দেখো, 7/2 করে কী বের হচ্ছে, একটি বৃত্তের আমাদের ব্যাস বের হচ্ছে। কিন্তু বৃত্তের ক্ষেত্রফল বলো, পরিধি বলো বের করতে আমাদের ব্যাসার্ধ প্রয়োজন হয়। তাহলে 7/2-এরও আবার অর্ধেক, এর আবার অর্ধেক, তাহলে ব্যাসার্ধ কত বের হচ্ছে, দেখো এটি নিচে রয়েছে, নিচে চলে আসবে, অর্থাৎ কী দাঁড়াবে 7 এই যে 2টা নিচে চলে আসলে 2 দুগুণী 4, তাহলে প্রত্যেকটি বৃত্তের ব্যাসার্ধ দাঁড়াবে 7/4 করে। ঠিক আছে, তাহলে আমি ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, আর মানে কি 7/4 তার স্কোয়ার। দেখো কটি রয়েছে, 1টি 2টি 3টি 4টি রয়েছে, অর্থাৎ 4 গুণ করলে আমাদের 4টি বেরিয়ে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন এটা সলভ করে নিচ্ছি আমি, 4 × 22/7 ইন্টু, আমি গুণ না করে ডাইরেক্ট এভাবেই লিখছি, দুটো সংখ্যা আকারে লিখছি। ঠিক আছে, 7 7 কেটে যায়, 4 4 কেটে যায়, এটা যদি 2 দিয়ে কেটে দেই 2, এখানে হয়ে যাচ্ছে 11, তাহলে বেরোচ্ছে 77/2। ঠিক আছে, ওকে। যেহেতু আমরা বুঝতে পারলাম একটি বর্গক্ষেত্র থেকে পাতগুলি কেটে নেওয়া হয়েছে, অর্থাৎ তার ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে এই 4টির ক্ষেত্রফল বিয়োগ করলেই তো বেঁচে থাকবে যেটি, সেটি তো অবশিষ্ট পাত, তো সেটি করছি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বাহুর স্কোয়ার, অর্থাৎ 7 7 49, তাহলে 49 মাইনাস 72.2। এখন কিভাবে করব বলে দিয়েছি তোমাদেরকে, ডাইরেক্ট এই দুটো গুণ করে এটা বিয়োগ করে দাও, তাহলে 49 দুগুণী হয়ে যাচ্ছে 98, 98 থেকে সরি আমি 72 লিখে দিয়েছি, এটা 77 হবে। ঠিক আছে, 98, এটা 98 থেকে 77 বাদ দিলে আমাদের আসছে 21/2, অর্থাৎ বেঁচে থাকবে কত, 10.5 সেন্টিমিটার। আশা করি বোঝাতে পেরেছি। তো আরেকবার আমি ওভারভিউ দিচ্ছি। ওভারভিউটি কি, একটি সেই বর্গক্ষেত্র রয়েছে, বর্গক্ষেত্র 7 সেমি রয়েছে, এবং কি করলাম, আমি 4টি সর্ববৃহৎ মাপের পাত কাটলাম। তাহলে আমি যদি এখানে অর্ধেক দাগ এবং এখানে অর্ধেক দাগ টানি, তাহলে কি হবে, এইটুকু জায়গাটা কি বের হবে, আমাদের একটি বৃত্তের ব্যাস বের হবে, অর্থাৎ এইটুকু জায়গার মান কি, এইটুকু জায়গার মান কি বের হলো, এইটুকু জায়গার মান বের হলো 7/2, তার আবার অর্ধেক, তাহলে কি 7/4 বের হলো। তো তাহলে একটি বৃত্তের ক্ষেত্রফল বের করি, তাহলে একটি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার,
কয়টি ক্ষেত্রফল রয়েছে? 4টি, 1টি 2টি 3টি 4টি, অর্থাৎ 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4টি বৃত্তের ক্ষেত্রফল বেরোলো 77/2। এখন যদি আমি টোটাল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের সাথে এটি বাদ দিয়ে দিই, সেটি তো অবশিষ্ট বের হবে, তো এটি বের হলো 10.5, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। 33 কি বলেছে? 28 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার কার্ডবোর্ডের 4 ধার থেকে কোণ থেকে বৃহত্তম সমান মাপের 4টি বৃত্তাংশ কেটে নেওয়ার পর কত বর্গ সেমি কাঠ অবশিষ্ট থাকবে? এটি হচ্ছে একটি বর্গাকার কি কার্ডবোর্ড, ঠিক আছে? এর থেকে সবচেয়ে বৃহৎ মাপের, অর্থাৎ আমি এভাবে এভাবে এইভাবে আর এইভাবে কি করলাম, একটি 4টি সমান মাপের বৃত্তাংশ অর্থাৎ বৃত্ত, নটি বৃত্তের অংশ কেটে নিলাম। তাহলে কি কি? এই অংশ একটি কেটে নিলাম, এই অংশটি কেটে নিলাম, এই অংশ কেটে নিলাম এবং এই অংশ কেটে নিলাম, এবং মাঝখানে যেই অংশটি থাকবে সেটাই তো অবশিষ্ট অংশ, অর্থাৎ এইটুকু জায়গায় তো আমাদের অবশিষ্ট অংশ। এই অবশিষ্ট অংশেরই মান জানতে চেয়েছে। তো প্রথমে বোঝা লাগবে বর্গক্ষেত্রটির বাহু 28 সেমি, সবগুলো মান সমান, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করে নেব। তাহলে 28 স্কোয়ার কত বের হচ্ছে? 28 স্কোয়ার আমাদের বের হচ্ছে 784। তার সাথে কি এই ছোট বৃত্তগুলোর ক্ষেত্রফল মাইনাস করে দেব। এখন দেখো, আমি যদি সব অংশগুলিকে যদি অ্যাড করে দেই, তাহলে ঘুরে ফিরে কি হবে? ঘুরে ফিরে কিন্তু আমাদের কাছে একটি বৃত্ত তৈরি হবে। আমরা যদি সব বৃত্তের অংশ, দেখো 4টি বৃত্তের অংশ রয়েছে, যদি অ্যাড করে দিই একসাথে মিলিয়ে, তাহলে একটি বৃত্ত তৈরি হবে এবং সেটির ব্যাস কত হবে? সেটির ব্যাস হয়ে যাবে 28 সেন্টিমিটার। বুঝতে পেরেছি? তো ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ বুঝতেই পারছি 14 সেন্টিমিটার হবে। তাহলে এই টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে এই বৃত্তটির যদি ক্ষেত্রফল মাইনাস করে দেই, তাহলেই তো বাকিটা বেঁচে থাকবে। তো করে নিচ্ছি। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, অর্থাৎ 22/7, আর মানে কত? 14, অর্থাৎ 14 × 14, 7 দুগুণে 14, অর্থাৎ 22 দুগুণ 44 × 14, 616। বিয়োগ করলে আমাদের আসছে 168 সেন্টিমিটার বেঁচে থাকবে। খুবই সিম্পল অঙ্ক, জাস্ট বোঝা নিয়ে কথা। তোমরা যদি বুঝতে পারো, খুবই কম সময় কিন্তু সমাধান করতে পারবে। তার জন্য প্রথমে বলছি, সকলকে বুঝতে হবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছুই বুঝতে পারবে। যারা স্কিপ করে দেখবে তারা তো মাঝখান থেকে তারা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? আর তারা না বুঝতে পারলে অঙ্ক করতে পারবে না, অর্থাৎ বি নাম্বার অপশন হলো কারেক্ট অ্যান্সার। ওকে। 34 কি বলেছে? 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি সমান মাপের বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের পরিধি কত? তো মনে হচ্ছে কোশ্চেনটা বুঝতে পারছো না। আমি যদি চিত্রটি অঙ্কন করি, তাহলে তোমরা কোশ্চেনটি অনায়াসে বুঝতে পারবে। চিত্রটি দেখে নাও। বলেছে 3টি সমান মাপের, যাই হোক আমার একটু ছোট বড় হয়েছে, ওগুলো বাদ দাও, বুঝে নিও। বলেছে 14 সেমি ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে বৃত্তের মধ্যে একটি চাপ, অর্থাৎ এই মানটি এই অর্ধেক মানটির মান বলেছে 14 সেমি। তাহলে আমরা কি করব? এই সবগুলোকে অ্যাড করে দেবো। দেখো, সবগুলোকে যদি আমরা অ্যাড করে দেই, তাহলে কি হবে? এখানে একটি বাহু, এইখানে একটি বাহু এবং এইখানে একটি বাহু উৎপন্ন হবে, অর্থাৎ 14 সেমি ব্যাসার্ধ, এটা 14, এটা 14, অর্থাৎ একটি বাহুর মান 28 বের হবে। দেখো, সবগুলোর বাহুর মানই 28 বের হবে। তার মানে আমরা কি বুঝতে পেলাম? এটি একটি সমবাহু ত্রিভুজ উৎপন্ন করে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো সমবাহু ত্রিভুজ উৎপন্ন করলো, 3টি বাহুর মান সমান। এখন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি সাইডে আমাদের কি করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই 3টি সাইড মিলে হয়ে গেল আমাদের 180 ডিগ্রি। আর আমাদের কোশ্চেনের কাছে জানতে চেয়েছে এই 3টি বৃত্তের মাঝে যে এই তারকাকৃতি, অর্থাৎ এই স্টারের মতো, হাফ স্টারের মতো যে অঞ্চল রয়েছে, তার পরিধি কত? তো এটা খুবই সিম্পল। আমাদের একটি ফুল বৃত্ত তৈরি করে 360 ডিগ্রি, কিন্তু আমাদের কাছে 180 ডিগ্রির মান জানতে চেয়েছে। আমরা যদি এই কোণগুলোর মান বের করতে পারি, এই কোণগুলোতে কত পরিধি বের হচ্ছে, সেটি হয়ে যাবে এই তারকাকৃত অঞ্চলের পরিধি। বোঝাতে পেরেছি আশা করি। আরেকবার বুঝে নাও, আমরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এই কোণগুলো কত পরিধি দখল করে, সেটি হয়ে যাবে এই তারকাকৃত অঞ্চলের পরিধি। দেখো, একটি ফুল বৃত্ত, ফুল সার্কেল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
তোমরা সকলে জানো একটি ফুল সার্কেল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে 180 ডিগ্রি, অর্থাৎ একটি সার্কেলের হাফ। অর্থাৎ কোনো কিছুই আর করতে হবে না, জাস্ট একটি বৃত্তের তুমি পরিধি বের করে দাও। একটি বৃত্তের পরিধি কি 2πr, 2πr। আর এর মান কত দেওয়া রয়েছে দেখো, এখন 14 সেমি ব্যাসার্ধ বলেছে, অর্থাৎ 14, তাহলে 7 দুগুণী 14, তাহলে কত হয়ে যাচ্ছে 88 হয়ে যাচ্ছে। আর এই 88 বের হলো কত 360 ডিগ্রি মাপের, কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিটা কীভাবে পেলাম দেখো, 3টি 60 যোগ করলে 180 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের 180-র মান বের করতে হবে, অর্থাৎ এর হাফ অর্থাৎ 44। তাহলে এই তারকাকৃত অঞ্চলের পরিধি কত হয়ে যাবে 44 সেন্টিমিটার হয়ে যাবে, অর্থাৎ বি নাম্বার অপশন রাইট অপশন। ওকে, 35 কি বলেছে দেখো, একই সেম টু সেম অঙ্ক রয়েছে কিন্তু একটু আলাদা রয়েছে। বলেছে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের মধ্যে যে তারকাকৃত অর্থাৎ এই অঞ্চলটি রইবে, এই অঞ্চলটির ক্ষেত্রফল কত। তো আগের বার পরিধি বের করেছিলাম, এবার আমরা ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। তাহলে দেখো এই হাফের মান হচ্ছে 3.5 আর এই হাফের মান 3.5, তো আগের মতো করে আমরা 3টি যোগ করে দেব, সরি যাই হোক তোমরা বুঝে নিও। ওকে, তাহলে এটা 3.5 আর এটা 3.5, অর্থাৎ টোটাল মিলে হয়ে যাচ্ছে 7। তাহলে দেখো উভয় পাশে কিন্তু 7 হয়ে গেল, এটাও আমরা বুঝতে পারছি এটা একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হয় 60 ডিগ্রি, অর্থাৎ টোটাল কত ডিগ্রি কোণ বের করতে বলেছে আমাদের 180 ডিগ্রি বের করতে বলেছে। ঠিক আগেরটির মতো হুবাহু 360 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের ফুল সার্কেল, বাট আমাদের বের করতে লাগবে 180 ডিগ্রি অর্থাৎ হাফ। কিন্তু পরিধির বের করার জন্য আমরা কি বের করলাম, জাস্ট একটি বৃত্তের পরিধি বের করে তাকে জাস্ট হাফ করে দিলাম। কিন্তু এখানে আমাদের ক্ষেত্রফল চেয়েছে, একটু হবে জটিল, জটিল নয়, জাস্ট দুটো লাইন এক্সট্রা হবে। তো যখনই আমাদের ক্ষেত্রফল বের করতে বলবে এরকম তারকাকৃত অঞ্চলের, তখন আমরা কি করে দেব, ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে একটি বৃত্তের ক্ষেত্রফল মাইনাস করে দিলে সেই ক্ষেত্রফলটি বেরিয়ে যাবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, এটি একটি সমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। দেখো ত্রিভুজটির বাহু কত রয়েছে 7 রয়েছে, অর্থাৎ 7-এর স্কোয়ার 49। এখন দেখো সবগুলো আমাদের অ্যান্সার ডেসিমেলে রয়েছে, তার মানে আমাদের ডেসিমেলেই প্রকাশ করতে হবে। √3 এর মান কত, √3 এর মান হচ্ছে 1.732 ইন্টু 49/4। আমরা গুণ করে যদি ভাগ করে নিই তাহলে আমাদের বেরিয়ে আসবে 21.217। এটা কি বের হলো, এটি বের হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সকলেই জানি, 2πr²। তাহলে পাই মানে 22/7, r², আর মানে কত বলেছে ভালো করে লক্ষ্য রাখো, আর কিন্তু আমাদের 7 নয়, আর আমাদের হচ্ছে 3.5, আর অর্থাৎ এটির মান জানতে চেয়েছে, এটি হয়ে যাচ্ছে 3.5, অর্থাৎ 3.5 অ্যাড করে দেবো 3.5। দেখো পয়েন্টের জন্য নিচে একটি 10 বসিয়ে নিলাম, এখানেও ঠিক একইভাবে পয়েন্টের জন্য নিচে একটি 10 বসিয়ে নেব জাস্ট। এখন আমরা কাটাকাটি করে দিচ্ছি, 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে কাটলাম 5 দুগুণী 10, 2 দিয়ে হচ্ছে 11, 5 দিয়ে 5 7 35, 5 দুগুণী 10, তাহলে কত বেরাচ্ছে 77/2। এটি দেখো কি বের হলো, অর্থাৎ আমি যদি ভাগ করে দেই তাহলে আসছে 38.5। এটি দেখো 360, অর্থাৎ একটি ফুল সার্কেলের বের হলো, কিন্তু আমাদের কি দরকার, আমাদের তো হাফ সার্কেল দরকার, অর্থাৎ 180 ডিগ্রি দরকার। জাস্ট এটাকেও ভাগ করে দাও, এটাকে ভাগ করে দিলে আমাদের আসছে 19.25। ঠিক আছে, তাহলে আমরা কি বের করলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম এবং একটি বৃত্তের ক্ষেত্রফল বের করলাম। এখন তারকাকৃত অঞ্চলের ক্ষেত্রফল বের করার জন্য কোনো ব্যাপারই না, সিম্পল জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস করে দাও। তো ত্রিভুজের ক্ষেত্রফল এটা মাইনাস বৃত্তের ক্ষেত্রফল কত 90.25, এখানে কিছু নেই অর্থাৎ 0 আমরা লিখে নিতে পারি। তাহলে এখানে আসছে 7 6 9.1। তাহলে এটি হয়ে যাচ্ছে ত্রিভুজ বলতে তারকাকৃত অঞ্চলের ক্ষেত্রফল, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 36 বলেছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 4টি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, দেখো আগে ছিল 3টি বৃত্ত, এখন হয়ে গেল 4টি বৃত্ত। ঠিক আছে, পরস্পরকে ছেদ করলো, তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী যে তারকাকৃত অঞ্চল থাকবে তার পরিধি কত। ঠিক একই প্রসেসেই আমরা করব। তো চিত্রটি আমি এঁকে নেই,
অর্থাৎ চিত্রটি দেখে কি বুঝতে পারছি, চারটি বৃত্ত রয়েছে, পরস্পরকে স্পর্শ করে আছে। আর এই মধ্যবর্তী অঞ্চলের যে তারকাকৃত একটি অঞ্চল স্টারের অর্ধেক স্টারের মতো তৈরি হলো, এই স্টারটির পরিধি কত জানতে চেয়েছে। তো আমি ঠিক আগের প্রসেসে করে দিচ্ছি। এইটুকু যদি 14 সেমি হয়, এই টোটালটা হয়ে যাবে 14 14 28। দেখো এইভাবে সবগুলোকে অ্যাড করে নেব। তাহলে এটা যেহেতু 14, এটাও 14, অর্থাৎ 28, এটাও কিন্তু আমাদের 28 বের হবে, এটাও 28 বের হবে, আর এটাও 28 বের হবে। তাহলে আমরা কি বুঝতে পারছি, এই বৃত্তগুলোর মাঝখানের যদি আমি কেন্দ্রগুলোকে সবগুলোকে যোগ করে দিই, তাহলে একটি আমাদের বর্গক্ষেত্র তৈরি হয়। কেন বর্গক্ষেত্র তৈরি হয়? আমরা তো সকলেই জানি বর্গক্ষেত্রে সকল বাহু সমান। তো ঠিক এখানেও একই রকম 28 করে সবগুলো সমান রয়েছে, অর্থাৎ একটি বর্গক্ষেত্র রয়েছে। এখন দেখো প্রত্যেকটি বর্গক্ষেত্রে আমাদের কত 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, অর্থাৎ 4টি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। দেখো 360 ডিগ্রি আমাদের তৈরি হচ্ছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এটি একটি ফুল সার্কেলের পরিমাণ। 360 ডিগ্রি হচ্ছে একটি ফুল সার্কেলের পরিমাণ, এবং আমাদের পরিধি জানতে চেয়েছে। তো পরিধি বের করে দাও। কিসের পরিধি বের করব? আমরা বৃত্তের পরিধি জাস্ট বের করব। 2 পাই বৃত্তটির পরিধি কত? দেখো বৃত্তটির পরিধি কিন্তু আমাদের 28 নয়, ভালো করে বোঝো। বৃত্তটির পরিধি আমাদের 14, তাহলে 14 দিয়ে করতে হবে। 2 পাই আর 7 দুগুণী 14, অর্থাৎ 88 সেন্টিমিটার। এখন দেখো আগের অঙ্কে কি ছিল, আমাদের অর্ধেক ছিল, বৃত্তটির অর্ধেক ছিল, এই কারণে আমরা হাফ করে দিয়েছিলাম। কিন্তু এখানে কি করছে, আমাদের টোটাল 360 ডিগ্রি কোন অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের 88 সেন্টিমিটার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। তো অবশ্যই একটি করে লাইক দিয়ে দাও এবং আমাকে কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, আমি বৃত্ত তৈরি করে নিলাম। এখন বলেছে 12 সেমি ব্যাস বিশিষ্ট। দেখো এখানে কি বলেছে, 12 সেমি ব্যাস বলেছে, অর্থাৎ এই বৃত্তটির, অর্থাৎ একটি বৃত্ত না, সবগুলো বৃত্তরই ব্যাস 12 সেন্টিমিটার। ওকে, 4টি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের মধ্যবর্তী তারকাকৃত অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? তো ব্যাস 12 সেন্টিমিটার দেওয়া রয়েছে, আমাদের তো ব্যাসের দিয়ে কোনো কাজ নেই, আমাদের লাগবে রেডিয়াস, ব্যাসার্ধ লাগবে। অর্থাৎ ব্যাসার্ধ আমাদের কত হয়েছে, ব্যাসার্ধ এখান থেকে যদি ধরি তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। ঠিক আগের মতো করে সবগুলোকে আমরা অ্যাড করে দেবো। অ্যাড করলে দেখো এটা 6, এটা 6, 6 6 12, 12 সেন্টিমিটার করে চারপাশে হয়ে যাচ্ছে, অর্থাৎ এটিও আমাদের একটি বর্গক্ষেত্র। এবং এই বর্গক্ষেত্রের এই মাঝের যে পার্টটি রয়েছে, এই পার্টটির আমাদের ক্ষেত্রফল জানতে চেয়েছে। ঠিক ত্রিভুজের যেভাবে বের করলাম ঠিক একইভাবে বের করব। তো দেখো এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এখানে 90, অর্থাৎ দেখো ঘুরে ফিরে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, অর্থাৎ একটি ফুল সার্কেলের অ্যাঙ্গেল তৈরি করছে। তো তোমরা শিখলেই কিছুক্ষণ আগে ক্ষেত্রফল তারকাকৃত অঞ্চলের ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হয়। প্রথমে আমরা আগের ভিডিওতে করেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে বৃত্তের ক্ষেত্রফলটি মাইনাস করে দিয়েছিলাম। ঠিক সেভাবেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে যদি আমি বৃত্তটির ক্ষেত্রফল মাইনাস করে দিই, তাহলে আমরা তারকাকৃত অঞ্চলের ক্ষেত্রফলটি বের করতে পারবো। তো প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রটির দেখো বাহু কত রয়েছে, কেয়ারফুলি বুঝবে। বর্গক্ষেত্রটির বাহু 6 6 হয়ে যাচ্ছে আমাদের কত, 12 সেন্টিমিটার। ওকে, এই 6 6 হয়ে যাচ্ছে 12 সেন্টিমিটার, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কোয়ার, অর্থাৎ 12 স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের 144। ঠিক আছে, মাইনাস কি করব, বৃত্তটির ক্ষেত্রফল। এখন দেখো বৃত্তটি কি ফুল ক্ষেত্রফল না হাফ ক্ষেত্রফল, যেহেতু 360 ডিগ্রি অর্থাৎ ফুল ক্ষেত্রফল। বৃত্তর ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। আর কত ধরেছি, আর আমরা ধরেছি 6 করে, সকলে শিখেছো আশা করি, অর্থাৎ এই অর্ধেকটি 6, তাহলে 6 স্কোয়ার হয়ে যাচ্ছে আমার 36। এখন দেখো আমরা এটা বিয়োগ করে দেবো, তো বিয়োগ তো যাচ্ছে না, দেখো কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে, 36 কমন যাচ্ছে। 36 কমন গেলে এখানে বেঁচে থাকে 4, এখানে বেঁচে থাকে পাই, অর্থাৎ দেখো কি হয়ে যাচ্ছে, আমাদের অ্যান্সার সি নাম্বার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আমাকে প্রায়শই অনেক ছাত্ররা বলে থাকে, স্যার পরিমিতির চ্যাপ্টারের অঙ্কগুলো আমার কঠিন লাগে। তাদের জন্য বলছি, পরিমিতির চ্যাপ্টারের অঙ্কগুলো কঠিন লাগবে কেননা তোমরা যতক্ষণ না পর্যন্ত চিত্র অঙ্কন করো। যখন তুমি চিত্র একটি অঙ্কন করবে, দেখবে অঙ্কটি সোজা হয়ে যাবে। তাই সকল স্টুডেন্টকে বলছি, এই পরিমিতি অঙ্ক করার আগে একটিবার চিত্রটি অঙ্কন করো। চিত্র অঙ্কন না করলে কিন্তু তোমরা একটুকু বুঝতে পারবে না, আর যেটুকু বুঝবে সেটুকু ভুলভাল করে আসবে। ঠিক আছে, তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, জাস্ট আমার ভিডিওগুলিকে দেখো, আশা করি সব কিছুই শিখতে পারবে। কোশ্চেনটি বলেছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে কেন্দ্রগামী হলে, কেন্দ্রগামী মানে কি, আমি চিত্রটা অঙ্কন করছি, তোমরা দেখে নাও।
এটি একটি বৃত্ত রয়েছে, বৃত্তটির সেন্টার রয়েছে কোথায়? মাঝখানে। বৃত্তটির সেন্টার রয়েছে এখানে, ঠিক আছে। এই সেন্টার বরাবর আরও একটি বৃত্ত এঁকে দিলাম, অর্থাৎ দেখো চিত্রটি এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। অর্থাৎ প্রথম বৃত্তের সেন্টারে দ্বিতীয় বৃত্তটি স্পর্শ করবে এবং দ্বিতীয় বৃত্তের সেন্টারে, এটা সেন্টার, দ্বিতীয় বৃত্তের সেন্টারে প্রথম বৃত্তটি স্পর্শ করবে। আশা করি বুঝতে পেরেছো। এখন বলেছে এই বৃত্তটির সেন্টিমিটার কত বলে রয়েছে, ব্যাসার্ধ কত? এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, ঠিক আছে। চিত্রটি যদি তোমরা সেপারেট করে করো দেখবা দুটো বৃত্তের একটি আমাদের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা 7 সেন্টিমিটার। এখন এই সাধারণ অঞ্চল বলতে কোনটার? এই যে এই অঞ্চলটুকু যে পড়ে রয়েছে, এই অঞ্চলটির আমাদের পরিসীমা বের করতে বলেছে, ঠিক আছে। পরিসীমা অর্থাৎ আমাদের পরিসীমা সেম, ঠিক আছে। তো দেখে নাও, আমরা যদি বৃত্তগুলোর আরও কতগুলো ব্যাস এঁকে নেই, অর্থাৎ এখান থেকে যদি একটি দাগ টেনে নেই, এটাও আমাদের ব্যাস, এখান থেকে দাগ টেনে নিই, এটাও আমাদের ব্যাস, এখান থেকে এখানে টানলেও ব্যাস, এটাও টানলে ব্যাস। দেখো তো সবগুলো ব্যাসের মান 7 সেন্টিমিটার আমরা বুঝতেই পারছি। এখন দেখো যেহেতু সবগুলো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে দেখো উভয় পাশে এখানে একটি এবং এখানে একটি কি তৈরি হচ্ছে? দুটো সমবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি বাহুর মান আমাদের সমান, ঠিক আছে। এখন বলেছে সেটি সাধারণ অঞ্চল, অর্থাৎ আমাদের যে কোনো একটি এই জায়গার, আমি একটু ইউজ করছি অন্য পেন, এই জায়গার অথবা এই জায়গার একটি কোণের মান আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এখানে দেখো দুটো কোণ রয়েছে, এই ত্রিভুজটির 60 ডিগ্রি আর এই ত্রিভুজটির 60 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রির আমাদের এদের মান জানতে চেয়েছে, ঠিক আছে। কীভাবে বের করব? তো প্রথমে আমরা পরিসীমা বের করে নেব ত্রিভুজটির। তো ত্রিভুজটির পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু পাই আর, 22/7, আর এর মান দিয়েছে আমাদের 7, অর্থাৎ একটি ফুল ত্রিভুজের, অর্থাৎ 360 ডিগ্রি একটি ত্রিভুজের কত পরিসীমা বের হলো? 44 পরিসীমা বের হলো। তো আমাদের বের করতে হবে 120 ডিগ্রি পরিসীমার মান, তাহলে একে কত? 44/360, তাহলে 120তে কত? কেননা আমাদের 120 যে কোনো এক পাশের, এই যে কোনো এক সাইডের আমাদের কোনটা জানতে চেয়েছে, অর্থাৎ 120 ডিগ্রির মানটি আমাদের জানতে চেয়েছে। এটি হয়ে যাচ্ছে সাধারণ অঞ্চল। তো কাটাকুটি করে দিব, জাস্ট 0 কেটে যাচ্ছে, 3 × 12 = 36, তাহলে বের হলো 44/3, ঠিক আছে। এখন আরও একটু ভালো করে বোঝো সাধারণ অঞ্চল। দেখো বৃত্তটিতে কিন্তু একটি মাত্র সাধারণ অঞ্চল নেই, বৃত্তটিতে সাধারণ অঞ্চল দুটি রয়েছে। এই সাইডে একটা রয়েছে, ভালো করে দেখো, লাল কালি দিয়ে আমি দাগিয়ে দিচ্ছি, এই সাইডে একটা সাধারণ অঞ্চল রয়েছে আর এই সাইডে একটা সাধারণ অঞ্চল রয়েছে, অর্থাৎ আমরা একটি সাইডে সাধারণ অঞ্চল বের করলাম কত? 44/3, তাহলে কত? কয়টি সাধারণ অঞ্চল? দুটি সাধারণ অঞ্চল, অর্থাৎ জাস্ট 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে অ্যান্সার বেরিয়ে আসবে। আর 2 দিয়ে গুণ করলে আমাদের কি আসবে অ্যান্সার? 88/3, অর্থাৎ ত্রিভুজটির সাধারণ অঞ্চলের পরিসীমা কত? 88/3, অর্থাৎ ডি নাম্বার অপশন রাইট অ্যান্সার। বলেছে 20 সেমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্ত, অর্থাৎ একটি আমাদের অর্ধবৃত্ত রয়েছে, এই ব্যাসটির মান, ব্যাসটি বলতে অর্থাৎ টোটালটির মান 20 সেন্টিমিটার। এর মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজটির ক্ষেত্রফল কত? অর্থাৎ এই যে অর্ধবৃত্ত তার মধ্যে আমি একটি বৃহত্তম ত্রিভুজ অঙ্কন করলাম, এর ক্ষেত্রফল কত? তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি জানি আমরা? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো আমাদের কাছে ভূমি দেওয়া রয়েছে 20, কিন্তু উচ্চতা দেওয়া নেই। কিন্তু আমি যদি এখান থেকে, এটা ধরো সেন্টার, এখান থেকে যদি একটি দাগ টানি তাহলে সেটি হয়ে যাচ্ছে উচ্চতা অর্থাৎ হাইট। আবার তুমি যদি একটি বৃত্তের মিডিল থেকে যে কোনো জায়গায় অঙ্কন করো না কেন, সেটি কি হয়ে যাচ্ছে? সেটি আমাদের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। ভালো করে বোঝো, একটি বৃত্তের যে কোনো সেন্টার থেকে তুমি যে কোনো অঞ্চলেই দাগ টানো না কেন, সেটি আমাদের ব্যাসার্ধ। তাহলে 20 সেন্টিমিটার যদি ব্যাস হয়, তাহলে এটার ব্যাস কত হবে? এটার ব্যাস 10 হবে। যদি এটা 10 হয়, তাহলে আমি তো একটি সাধারণ একটি লম্ব অঙ্কন করলাম, তাহলে এটিও 10 হয়ে যাবে, অর্থাৎ উচ্চতা আমাদের 10 বেরিয়ে গেল। তাহলে আমরা করতে পারবো, তাহলে হাফ ইন্টু ভূমি কত রয়েছে? 20, এবং উচ্চতা কত? 10। খুবই সিম্পল, 2 দিয়ে 5 × 10, অর্থাৎ ঘুরে ফিরে ত্রিভুজটির ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে সি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার।
বলেছে 18 সেমি ব্যাসার্ধের বৃত্তকে সমকেন্দ্রিক দুটি বৃত্ত দ্বারা, তাহলে আমি একটি 18 সেমি ব্যাসের একটি বৃত্ত এঁকে নিলাম, ঠিক আছে, একটি বৃত্ত এঁকে নিলাম যার ব্যাসার্ধ হচ্ছে 18 সেন্টিমিটার। এই বৃত্তর সমকেন্দ্রিক অর্থাৎ এই সেন্টারে, এটা রয়েছে সেন্টার, এই সেন্টারকে লক্ষ্য রেখে আরও সমান দুটো বৃত্ত তৈরি করলাম। কীভাবে বৃত্ত তৈরি করলাম? মাঝখানে ছোট ছোট দুটো বৃত্ত আমরা তৈরি করে নিলাম, কিন্তু সেগুলো কিন্তু কি বলেছে? সমান বলেছে। যাই হোক, আমার একটু অঙ্কনটা একটু অন্যরকম হলো, যাই হোক, কি বলেছেন? তার মানে একটি তো বৃত্ত রয়েছে, তার মাঝখানে আরও সমকেন্দ্রিক অর্থাৎ সম সেন্টারে আরও দুটো বৃত্ত অঙ্কন করলাম, যেগুলো তিনটি সমান। তো কোশ্চেনটি বলেছে সমান 3 ভাগে ভাগ করলো, তার মানে 3টি হয়ে যাচ্ছে সমান। তাহলে আমাদের যদি এটা ব্যাসার্ধ হয়, কত ব্যাসার্ধ বলেছে? 18 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে বের করে নেব বড় বৃত্তটির ক্ষেত্রফল। বড় বৃত্তটির ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু 18 স্কোয়ার। কত? 18 স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের 324, অর্থাৎ পাই 324 সেন্টিমিটার। তাহলে এটি কি হলো? বড় বৃত্তটির ক্ষেত্রফল বের হলো। এখন কোশ্চেনটি আবার বড়, কি বলেছে? বৃত্তকে সমকেন্দ্রিক দুটি বৃত্ত দ্বারা সমান 3 ভাগে ভাগ করলাম, তার মানে প্রত্যেকটির মানই সমান, অর্থাৎ 324টি যদি বড় বৃত্তটির ক্ষেত্রফল হয়, এর সমান 3 ভাগে ভাগ করি নেই, তাহলে সমান 3 ভাগে ভাগ করে 3 দিয়ে জাস্ট ভাগ করে দাও, তাহলে পাই 3 একে 3, 3 8 24, অর্থাৎ একটি বৃত্তের ক্ষেত্রফল হবে 108 সেন্টিমিটার করে। কেননা বলেছে 3 ভাগে ভাগ করলাম আমরা, 3 ভাগে ভাগ করেই দেখালাম তোমাদেরকে। তাহলে একটি বৃত্তের মান কত বের হলো? পাই 108। এখন ছোট বৃত্তের ক্ষেত্রফল, ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি আমি আর ধরি, তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার ইজুকাল টু, তো একটি বৃত্তের মান হচ্ছে 108 করে, তাহলে জাস্ট সিম্পলিফাই করে দেই, কেটে দিলাম। এখন দেখো 108-এর তো রুট করা যায় না, জাস্ট এটা ভাঙিয়ে লিখবো আমরা। কীভাবে ভাঙিয়ে লিখতে পারি? 2 দুগুনি 4, 3 4 12, 3 3, ঠিক আছে। দেখো 108কে আমরা ভেঙে লিখলাম। এখন জাস্ট যেগুলো কমন যাচ্ছে বাইরে বের করে লিখি। দেখো 2 কমন যাচ্ছে, 2, 3 কমন, এই দুটো একটা চলে গেল, এই দুটো 3-এর একটা 3 বাইরে চলে এলো, কিন্তু একটি 3 ঘুরে ফিরে ভিতরেই থাকছে। তাহলে কি হয়ে যাচ্ছে? 3 দুগুনি 6 √3। তাহলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত ধরেছি? আর ধরেছি, তো আর এর মান কত বের হলো? 6 √3, অর্থাৎ আমাদের ডি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। 41 নাম্বার, বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত % বৃদ্ধি পাবে? এটা আমরা দুভাবে করতে পারি, কিন্তু আমি তোমাকে বেসিক নিয়মে শেখাবো। ধরো বৃত্তটির ব্যাসার্ধ রয়েছে 100, সেটি কি হলো? বাড়লো কত %? 50%, অর্থাৎ 150 হয়ে গেল। তো কাটাকাটি করে ছোট করে নেই, 50 দুগুনি 100, 50 3 150, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি করে দিই? জাস্ট স্কোয়ার করে দিই, তাহলে এটা হয়ে যাবে 4 আর এটা হয়ে যাবে কি 9। তো কেন স্কোয়ার করলাম? ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, ঠিক আছে। পাই আর স্কোয়ার অর্থাৎ পাই 2-এর স্কোয়ার 4 আর পাই 3-এর স্কোয়ার 9। দেখো উভয় পাশে পাই পাই কেটে যায়, অর্থাৎ পাই পাইকে আমরা লিখলামই না। তাহলে দেখো কত % বৃদ্ধি পেলো? কত বৃদ্ধি পেলো? 5 বৃদ্ধি পেলো। কতর মধ্যে বৃদ্ধি পেলো? 9-এর মধ্যে না 4-এর মধ্যে? অবভিয়াসলি 4-এর মধ্যে বৃদ্ধি পেলো। এই দুটোর আগে ছিল 4, এখন হলো 9, তাহলে কত বৃদ্ধি পেলো? 5 বৃদ্ধি পেলো। কতর মধ্যে? 4-এর মধ্যে। পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4 25 হয়ে গেল 100, অর্থাৎ হয়ে গেল আমাদের 125% বৃদ্ধি পাবে, অর্থাৎ বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এছাড়াও আমরা এটা ফর্মুলা দিয়েও করতে পারি, যাই হোক ফর্মুলাটা শেখালাম না, কেননা অনেক ফর্মুলা মনে রাখা আমাদের কঠিন হয়ে যায়। 42 নম্বর অঙ্কটি কী বলেছে? 42টি বলেছে পরিধি যদি 100 থাকে এবং পরিধি 15% বৃদ্ধি পেল। আগে ছিল 100, এখন হয়ে গেল 115, কাটাকাটি করে নিলাম 20:23। এখন ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এখান থেকে দেখো আগের বার ক্ষেত্রফল বের করতে কি করলাম আমরা? ব্যাসার্ধ ছিল তার স্কোয়ার করে দিলাম, কিন্তু পরিধির ক্ষেত্রে এটা করতে হয় না, জাস্ট এটুকু করলেই চলে। কত বৃদ্ধি পেল? 3 বৃদ্ধি পেল। সরি আমি ভুল বললাম একটু, ওভাবে করলে মিলবে না। হ্যাঁ দেখো ভালো করে বোঝো। তাহলে পরিধি ছিল 20 এবং সেটি বৃদ্ধি পেয়ে হয়ে গেল আমাদের 115। দেন আমরা কাটাকাটি করে ছোট করে নিলাম, সেটি কি পরিণত হলো? এটা ব্যাসার্ধেতে পরিণত হলো আমাদের, ঠিক আছে। এখন বলেছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তো ক্ষেত্রফল কীভাবে বের করি? স্কোয়ার করে দেই, তাহলে 20 স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের 400 এবং
23 স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের 529। ঠিক আছে, এটা ক্ষেত্রফলে বের করলাম। ওকে, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে দেখো, আমাদের 129 বৃদ্ধি পাচ্ছে। 129 বৃদ্ধি পাচ্ছে কতর মধ্যে? 400-র মধ্যে। তো 100-র মধ্যে কত বৃদ্ধি পাবে? 0 0 কেটে দিলাম। তাহলে 129/4 যদি আমরা ভাগ করে নেই তাহলে ভাগফল বের হবে 32.25। তার মানে ক্ষেত্রফল এত পার্সেন্ট বৃদ্ধি পাবে। ওকে, তাহলে ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। দেখো 43 কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে পরিধি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এবং 44 বলেছে একটি বৃত্তের ব্যাস 10% বৃদ্ধি পেলে বৃত্তের পরিধি কত পার্সেন্ট হ্রাস পাবে। তো একটি জিনিস আমি লিখিয়ে দিচ্ছি, লিখে নাও। বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধ যত বাড়বে বা কমবে পরিধি তত পার্সেন্টই বাড়বে বা কমবে। বোঝাতে পেরেছি? ভালো করে বোঝে নাও। বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধ, আমার একটি বৃত্ত রয়েছে, বৃত্তটির ব্যাসার্ধ প্রথম কোশ্চেনে তুমি দেখে নাও 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে পরিধি কত পার্সেন্ট বাড়বে? পরিধিও তত পার্সেন্ট বাড়বে, অর্থাৎ 20%ই তো বাড়বে। ঠিক একইভাবে একটি বৃত্তের ব্যাস যদি 10% হ্রাস পায় তাহলে পরিধি কত পার্সেন্ট হ্রাস পাবে? 10%ই আমাদের হ্রাস পাবে। ঠিক আছে, এগুলোর জন্য কোনো অঙ্ক আমাদের করতে হয় না, জাস্ট একটি কনসেপ্ট আমরা শিখে রাখলাম। যদি ইন ফিউচার এরকম পরীক্ষায় কোশ্চেন আমাদের এসেও থাকে তাহলে আমরা মুখে মুখেই অ্যান্সারটি করে দিতে পারবো। বলেছে একটি বৃত্তের পরিধি 40% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে। এবং 46 বলেছে একটি বৃত্তের পরিধি 30% হ্রাস পেলে ব্যাস শতকরা কত হ্রাস পাবে। তো তোমাদের তো শিখিয়ে দিলাম, যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে পরিধিও তত বাড়বে বা কমবে, আবার যদি পরিধি বৃদ্ধি বা হ্রাস পায় সেটিও ব্যাসার্ধ তত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ পরিধি যদি 40% বাড়ে ব্যাসার্ধ 40%ই বাড়বে, আবার পরিধি যদি 30% হ্রাস পায় তাহলে ব্যাস শতকরা 30%ই হ্রাস পাবে। ঠিক আছে, সবসময় এই কনসেপ্টটি ক্লিয়ার রাখবে, না হলে আগে যেটি করালাম আমি সেটি তুমি স্ক্রিনশট করে নিয়ে রাখো, না হলে খাতায় লিখে রাখো। খুবই একটি ইম্পর্টেন্ট টপিক এটা, পরীক্ষার সময় আসলে তোমরা হুবাহু করে দিতে পারবে মুখে মুখেই, কিন্তু যাদের এই ট্রিকটি জানা থাকবে না তাদের কিন্তু অঙ্ক করতে হবে, অঙ্ক করে দেখতে হবে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো কত পার্সেন্ট হ্রাস পেলো, কিন্তু এটা আমরা মুখে মুখেই করতে পারি। তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যাসার্ধ শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। অর্থাৎ এটি হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রফল, কত 20% বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 100 এখন হয়ে গেল 120। ব্যাসার্ধ, তো আমরা ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল যেতে গেলে কি করতাম? স্কোয়ার করে দিতাম, কিন্তু আমাদের যেহেতু ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ আসতে হবে আমাদের জাস্ট রুট করে দিতে হবে। তাহলে 100 এর রুট এবং 120 এর রুট, তাহলে 100 কার রুট? 100 হচ্ছে 10-এর রুট। এবং এখন দেখো 120-র কিন্তু কোনো রুট হয় না, কিন্তু এর আশেপাশে এমন একটি সংখ্যা আছে যার রুট হয়, সেটি কি? সেটি হয়ে যাচ্ছে 121। 121 কার রুট? 11 এর রুট, কিন্তু 121-এর থেকে কম রয়েছে, তাহলে এটি কি হবে? আমরা জাস্ট একটু কম করে লিখবো। তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 10.95 লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি। এখন যেহেতু আমাদের শতকরা জানতে চেয়েছে তো এটাকে 100-তে মিল করবো, অর্থাৎ এখানে 10 গুণ করে দেবো, এখানে 10 গুণ করে দেবো। কেন গুণ করলাম? শতকরাতে মিল করতে হবে, অর্থাৎ 3টি সংখ্যা আকারে লিখতে হবে। তাহলে এখানে বেড়ে এটা হয়ে গেল 100 আর এটা হয়ে গেল কত? 109.5। ঠিক আছে, তাহলে দেখো এখন কত পার্সেন্ট বৃদ্ধি পেলো? এখন বৃদ্ধি পেলো 9.5%, 9.5%। কিন্তু দেখো আমাদের তো অ্যান্সার নেই, অ্যান্সারে কি রয়েছে? 9.54, অর্থাৎ সি নাম্বার অ্যান্সারই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কেননা আমাদের এখানে অ্যাকুরেট অ্যান্সার না আসার কারণ হচ্ছে আমরা 120 কার রুট আমরা সেটা জানি না, আমরা একটি মন গড়া একটি লিখে নিলাম 10.95, অর্থাৎ এর আশেপাশে হতে পারে, কিন্তু আমরা তো অ্যাকুরেটটি জানি না। তো এর আশেপাশে করে কত বের হলো? 9.5 বের হলো, কিন্তু অ্যান্সারে রয়েছে 9.54, তাহলে সেটি হয়ে যাবে অ্যান্সার। এটিও ঠিক একইভাবে করে নিচ্ছি। বৃত্তের ক্ষেত্রফল 20% হ্রাস পেয়েছে, আগে ছিল আমাদের 100 এখন হয়ে গেল 80। তাহলে কি করে দেবো? ব্যাসার্ধ বের করতে গেলে রুট করে দেবো জাস্ট সিম্পলি। এটা রুট হয়ে যাচ্ছে 10 আর এটা রুট কি হচ্ছে? এটা তো রুট হচ্ছে না, কিন্তু এর আশেপাশে 81 এর রুট হচ্ছে কত? 9। তো এটা তো কম রয়েছে, অর্থাৎ 9-এর থেকে একটু কম হবে, অর্থাৎ 8.9 সামথিং কিছু হবে। তো এখন শতকরাতে প্রকাশ করার জন্য এটাকে 10 দিয়ে গুণ করে দিলাম, এটাকেও 10 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কি বেরোচ্ছে? 100 আর এখানে বেরোচ্ছে 89 পয়েন্ট সামথিং, ধরো 5 কিছু সামথিং।
ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো? 9.5। কত পার্সেন্ট হ্রাস পেলো? এখানে হ্রাস পেয়েছে, বিয়োগ করে দাও, তাহলে আমরা বুঝতে পারছি 10.5% হ্রাস পেলো। এখন দেখো কতর মধ্যে হ্রাস পেলো? 100-র মধ্যে হ্রাস পেলো, শতকরার জন্য 100 কেটে গেল, অর্থাৎ 10.5% আমাদের হ্রাস পেলো। আমরা এই প্রসেসটা না করলেও পারতাম, কেননা আমরা এখানে অলরেডি 100 মিল করে নিয়েছি। তোমরা আগের কোশ্চেনটি অ্যান্সারটি দেখে অনেকে বলতে পারো আমাকে, স্যার আমরা এটা কেন করলাম না? দেখো এখানে আমরা অলরেডি 100কে মিল করে নিয়েছি, এই কারণে আর এই প্রসেসটি আগের বার আমি করলাম না। এইবারও না করলেই হয়, জাস্ট এইখান থেকে এটা জাস্ট মাইনাস করে দাও। কত পার্সেন্ট হ্রাস পেলো? 10.5% হ্রাস পেলো, অর্থাৎ এটা তো কোনো অ্যান্সার নেই, রয়েছে কি 10.56% হ্রাস পেলো, অর্থাৎ ডি নাম্বার অ্যান্সার হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কেননা আমরা অ্যাকুরেটলি বের করতে পারলাম না, এই কারণে এই 80 কার রুট আমরা জানি না, তোমাদের তো বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত এর ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 154 বর্গ সেমি। তাহলে একটি আমি সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম। ঠিক আছে, পরিবৃত্ত মানে কি? ভিতরের একটি বৃত্ত, বাইরে একটি বৃত্ত, বাইরের একটি বৃত্ত হচ্ছে পরিবৃত্ত। ধরো এটা আমাদের জয়েন করা, ঠিক আছে। আর অন্তর্বৃত্ত মানে কি? ভিতরে একটি বৃত্ত, এরকম রয়েছে। তাহলে বাইরেরটা কি শিখলাম আমরা? বাইরেরটা শিখলাম পরিবৃত্ত এবং ভিতরেটা শিখলাম অন্তর্বৃত্ত। এখন বলেছে এই দুটোর পার্থক্য, ক্ষেত্রফলের পার্থক্য 154 বর্গ সেমি। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য লিখে নিচ্ছি আমরা এ। দেন আমরা কি শিখেছি? পরিবৃত্তের ব্যাসার্ধ শিখেছি। এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, আর এই নিচেরটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তো পরিবৃত্তের ব্যাসার্ধ আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের শিখিয়েছিলাম। পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা ধরি a/√3 এবং আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ধরি a/2√3। ঠিক আছে, এটা কি লিখলাম? পরিবৃত্তের ব্যাসার্ধ এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ অনুপাতটা লিখে নিলাম। তো জাস্ট এটা একটু ইসে করি, কেটে ছোট করে নেই। দেখো এ কেটে যাচ্ছে, √3 কেটে যাচ্ছে, তাহলে কি বেঁচে থাকে? তাহলে এখানে বেঁচে থাকে 1, এখানে নিচে বেঁচে থাকে 2। এখন যদি বর্গগুণ করে দিই তাহলে কি বের হলো? 2:1। পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধর অনুপাত 2:1। তাহলে আমরা লিখতে পারি পরিবৃত্তকে কি লিখতে পারি? পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2x এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে লিখতে পারি আমরা x। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো পরিবৃত্তের ব্যাসার্ধ এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ অনুপাত আকারে লিখলাম, তাহলে বের হলো 2:1। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2x, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে x। তাদের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের তো সূত্র আমরা জানি, পাই r স্কোয়ার, অর্থাৎ পাই r স্কোয়ার অর্থাৎ প্রথমটির স্কোয়ার, তার মানে কি 2x স্কোয়ার, আবার পাই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, x, এটা এদের অন্তর্ফল অর্থাৎ পার্থক্য বলেছে আমাদের 154, যা সেটা আমরা সলভ করে দেব। তাহলে পাই হয়ে যাচ্ছে এখানে কত? 4x স্কোয়ার মাইনাস পাই x স্কোয়ার ইজুকাল টু 154। আমরা পাই এবং এক্স স্কোয়ারকে কমন নিয়ে নিলাম, তাহলে বেঁচে থাকে 4 - 1, কারণ এখানে 4 এখানে 1, তাহলে কি বের হয়? 3 বের হয় আমাদের, অর্থাৎ 154। জাস্ট কাটাকাটি করে দেবো উভয় পাশে, আমি কাটাকাটি তো হয় না, এভাবে লিখে নিচ্ছি। তো পায়ের মান কত? পায়ের মান আমরা জানি 22/7, 22/7। তো এখানে গুণ আকারে রয়েছে, ওই ডান দিকে গেলে ভাগ আকারে চলে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ারের মান হবে 154/3 ইন্টু 7/22। 22 দিয়ে কেটে দিলাম, 22 দিয়ে কেটে দিলে আমাদের বের হচ্ছে 7, আর নিচে থাকছে 3। তাহলে এক্স স্কোয়ারের মান কি বের হলো আমাদের? এক্স স্কোয়ারের মান বের হলো 7 × 7 = 49/3। এক্স স্কোয়ার অর্থাৎ রুট করে দিলাম, রুট করে দিলে কি আসবে? 49-এর রুট হয়ে যাচ্ছে 7, কিন্তু 3 এর তো রুট হয় না, অর্থাৎ কি হয়ে গেল? √3 হয়ে গেল। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে, অর্থাৎ এর মান জানতে চেয়েছে। ঠিক আছে, তো দেখো আমরা এক্স এর মান বের করলাম। এক্স কাকে ধরেছিলাম? এক্স আমরা ধরেছিলাম অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এক্স, কিন্তু অরিজিনালে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? অরিজিনালে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a/2√3, কিন্তু এটার মান কত বের করলাম আমরা? 7√3 বের করলাম। দেখো উভয় পাশে √3 কেটে যায়, অর্থাৎ এর মান বের হলো, অর্থাৎ ত্রিভুজটির বাহুর মান কত বের হলো? 14 সেন্টিমিটার। এটি অ্যান্সার। তাহলে কি হয়ে গেল? বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, 50 নাম্বার অঙ্কটি কি বলেছে?
একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর অন্তর √2 - 1 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? তো আমরা বোঝার স্বার্থে একটি চিত্র এঁকে নেই। তাহলে একটি বৃত্ত আঁকলাম, তার পরিলিখিত অর্থাৎ বাইরের দিকে একটি চতুর্ভুজ এবং চতুর্ভুজ নয় বর্গক্ষেত্র, এবং অন্তর্লিখিত অর্থাৎ ভিতরের দিকে একটি বর্গক্ষেত্র আমরা এঁকে নিলাম। ঠিক আছে, যাই হোক এটা বর্গক্ষেত্র নয় আয়তক্ষেত্র হয়েছে, তোমরা বুঝে নিও। এখন বলেছে তার বাহুর দৈর্ঘ্য অন্তর। তাহলে আমরা কি করছি, এই যে অন্তর্লিখিত অর্থাৎ ভিতরের দিকে যে বর্গক্ষেত্রটি রয়েছে তার বাহুর মান লিখে নিলাম এ, এবং বাইরের দিকে যে বর্গক্ষেত্র রয়েছে তার বাহুর নাম লিখে নিলাম বি। এখন একটা জিনিস দেখো, আমি যদি এই বড় অর্থাৎ পরিলিখিত বর্গক্ষেত্রের পেটের দিকে একটি যদি দাগ টানি তাহলে কি হয়ে যাবে? তাহলে এটাও কিন্তু বর্গক্ষেত্রে তো 4টি বাহুই সমান, এটা বি হলে এটাও বি, এই উপরেরটাও বি, এটাও বি, তার মানে বুঝতে পারছি এটাও আমাদের বি। ঠিক আছে, এটা আমাদের বি, তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান সমান। কিন্তু আমরা বুঝতে পারছি এটা বর্গক্ষেত্রের বাহু, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি ভালো করে লক্ষ্য রাখো, এটি বৃত্তটিকে মাঝ বরাবর একটি সরল রেখা অর্থাৎ কি দাঁড়াচ্ছে বলতো, এটি বৃত্তের আমাদের কি হয়ে যাচ্ছে, ব্যাস দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটি বৃত্তের ব্যাস দাঁড়াচ্ছে। এটুকু যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে টোটালটুকু কি হবে, বৃত্তের ব্যাস হবে। তাহলে আমরা তো জানি বৃত্তের ব্যাস কত, বৃত্তের ব্যাস হচ্ছে 2r। ঠিক আছে, তাহলে কি এই পরিলিখিত বৃত্তের বাহুর মান কত বের হলো, 2r, এবং অন্তর্লিখিত এখন লিখে নিই অন্তর্লিখিত। এখন দেখো, আমি যদি অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির কর্ণ বরাবর একটা দাগ টানি, ভালো করে দেখো, কর্ণ বরাবর একটা দাগ টানি, সেটি কি হবে, বর্গক্ষেত্রের কর্ণ হবে। তো বর্গক্ষেত্রের কর্ণ লিখে নেই a√2, বর্গক্ষেত্রের কর্ণের মান কত, দেখো ঠিক একইভাবে এটাও বৃত্তকে স্পর্শ করছে দুই দিক থেকে, অর্থাৎ এটাও হচ্ছে বৃত্তের ব্যাস। এইটুকু হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে ব্যাস, অর্থাৎ এটিও হয়ে যাচ্ছে 2r। দেখো আমরা দুটো বাহুকে প্রথমে বের করে নেব। পরিবৃত্তের তো বাহু বের হয়েছে, বি মানে পরিবৃত্তের বাহু বের হলো 2r, আবার অন্তর্বৃত্তের কর্ণ বেরিয়েছে, তো এখান থেকে আমরা বাহুটিকে বের করতে পারবো সহজেই। তাহলে a = 2r/√2। দেখো আমরা কি করব, √2 দিয়ে করণী নিরসন করে দেবো, অর্থাৎ √2 দিয়ে নিচে উপরে গুণ করে দেবো। ঠিক আছে, দেখো √2 গুণ করলে তোমরা সকলেই জানো একটি 2 বেঁচে যায়, তাহলে আমরা লিখে নেই একটি 2, √2 গুণ করে একটি 2 বেঁচে গেল। এখন দেখো 2 কেটে যায়, অর্থাৎ অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির কি বাহু কত হয়ে গেল, √2r বা r√2 হয়ে গেল। ঠিক আছে, দেখো এখন পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু বের হলো, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু বের হলো। এখন এদের বাহুর অন্তর প্রশ্নে দেওয়াই রয়েছে আমাদের √2 ব্র্যাকেটে √2 - 1 দেওয়াই রয়েছে, অর্থাৎ এখান থেকে যদি আমি এটা বিয়োগ করে দেই তাহলে সেটার মানই তো প্রশ্নে দেওয়া রয়েছে, তো আমি করে দিচ্ছি। তাহলে পরিলিখিত বাহু থেকে অন্তর্লিখিত বাহু বিয়োগ করলাম, অন্তর্ফল কত বের হলো, √2 - 1। জাস্ট সলভ করে দেবো আমরা। আর উভয় পাশে কমন যাচ্ছে, আর উভয় পাশে কমন নিলে কি দাঁড়াচ্ছে, 2 - √2। এখন আমরা এই দুটোকে যদি গুণ করে দেই তাহলে √2 হয়ে যাচ্ছে 2 মাইনাস √2 - 1, ওই √2ই আসছে। দেখো ঘুরে ফিরে এই দুটোর মান কেটে যাচ্ছে, অর্থাৎ আর এর মান কত বের হচ্ছে, 1। এখন আমাদের চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ, আর আমরা তো বৃত্তের ব্যাসার্ধকে এই আরই ধরেছি, এইটুকুর মান তো আমরা আরই ধরেছি, আর টোটালটার মান 2r ধরেছি। তো আমাদের আর এর মান জানতে চেয়েছে, অর্থাৎ r = 1, অর্থাৎ সি নাম্বার অপশন কারেক্ট অপশন। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার কাগজ থেকে সর্ববৃহৎ মাপের 4টি বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হলো। দেখো এরকমই কিছুটা অঙ্ক আমরা কিছুক্ষণ আগে করেছি। 32 নাম্বার অঙ্কটি একটু দেখো, 33 নাম্বার অঙ্কটি 33টা একটু আলাদা রয়েছে, 32 অঙ্কটা এরকমই সেম টু সেম একটু রয়েছে। ঠিক আছে, তো আমি আবার করে দিচ্ছি তোমাদের, যাতে তোমাদের কনসেপ্টটা অন্ততপক্ষে ক্লিয়ার হয়ে যায়। তা কোশ্চেনটি পড়লাম আমরা, এখন আমি চিত্রটি অঙ্কন করে নেই। এটা রয়েছে একটি বর্গক্ষেত্র,
আমি এখন কি করলাম, এর চার কোণা থেকে অর্থাৎ এই বর্গক্ষেত্রের ভিতর থেকে আমি চারটি বড় বড় বৃত্ত এঁকে নিলাম। হ্যাঁ, বৃত্ত এঁকে নিলাম। এখন বলেছে এই বৃত্তকার মাপের প্রতিটি প্লেটের পরিধি কত। তো প্রতিটি প্লেটের পরিধি জানার জন্য আমার প্রথমে কি করতে হবে, আর এর মান বের করতে হবে, কিন্তু আর এর মান তো জানি না। তো এখন দেখো কি বলেছে, বৃত্তটি 784 বর্গ সেমি, অর্থাৎ বৃত্তটির ক্ষেত্রফল 784 বর্গ সেমি। তাহলে আমি বৃত্ত না, বর্গাকার প্লেটটির, তাহলে বর্গক্ষেত্রটির আমি বাহু প্রথমে বের করি। তা বর্গক্ষেত্রের বাহু এর সূত্র কি জানো তোমরা সকলে? অবশ্যই জানো, √784, অর্থাৎ √ ক্ষেত্রফল। আমরা করেছিলাম ক্ষেত্রফলের সূত্র জানি বাহু স্কোয়ার, আর বাহু সূত্র হচ্ছে √ ক্ষেত্রফল। তাহলে 884 হচ্ছে 28-এর √ ঠিক আছে। তাহলে বুঝতে পারছি প্রত্যেকটা বাহু আমাদের 28 করে আছে। এখন আমি এই জায়গাটাতে একটা দাগ দিলাম, ঠিক আছে, দাগ দিলাম। তাহলে কি হয়ে গেল, এই দাগটি হয়ে গেল আমার 28 সেন্টিমিটার। এখন এই দাগটিকে আবার সমান ভাগে ভাগ করলাম, তাহলে কি হয়ে গেল, 14 সেন্টিমিটার বেরিয়ে গেল। বুঝতেই পারছো তোমরা সকলে। এখন এই 14 সেন্টিমিটার কি বের হলো দেখো তো ভালো করে, এই 14 সেন্টিমিটার কি বের হলো, এই 14 সেন্টিমিটার বের হলো বৃত্তটির ব্যাস। ঠিক আছে, এই 14 সেন্টিমিটার বের হলো বৃত্তটির ব্যাস, কিন্তু আমাদের অঙ্ক করতে গেলে বৃত্তটির ব্যাসার্ধ প্রয়োজন। তো ব্যাসার্ধ তো আমরা জানি কি, ব্যাসার্ধকে ব্যাসকে হাফ করলেই ব্যাসার্ধ, অর্থাৎ 14/2 অর্থাৎ 7। দেখো এগুলো স্টেপ কিন্তু মুখে মুখে করতে হয় সকলের। আমি তোমাদের বোঝানোর জন্য এই স্টেপগুলি খাতায় করে দেখাচ্ছি। তোমরা পরীক্ষা হলে কিন্তু এরকম স্টেপগুলো খাতায় করবে না, জাস্ট মনে মনে করবে, যেটা অঙ্ক সেটাই করবে। এখন ব্যাসার্ধ যেহেতু 7 বেরিয়েছে, এখন প্রত্যেকটি প্লেটের আমার পরিধি বের করতে আমরা পারি। সূত্র জানি 2πr, 2 22/7, আর মানে 7, 7 7 কেটে গেল, 22/44। ওকে, 44 সেন্টিমিটার। তাহলে প্রতিটি প্লেটের পরিধি কত, 44 সেন্টিমিটার। খুবই সিম্পল অঙ্ক, ঠিক আছে। তো যারা যারা আমার আগের দিনের ভিডিওটি দেখেছো, সেখানে আমাকে কমেন্টে তোমরা বলতেই পারো, দাদা তুমি আগের দিনে পরিধি ক্ষেত্রফল বের করার জন্য একটি অন্য ট্রিক শিখিয়েছিলে, আজকে অন্য ট্রিক কেন? দেখো বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন ট্রিক ভালো লাগে, হয়তোবা কোনো স্টুডেন্টের ওই ট্রিকটি ভালো লাগলো না, আমি এই কারণে সূত্র দিয়ে করাচ্ছি। এটা চাইলেও তুমি ওভাবে করতে পারবে। তো কিভাবে করব আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এই 7, 14, 44, 154। 7 হচ্ছে ব্যাসার্ধ, 14 হচ্ছে ব্যাস, 44 হচ্ছে পরিধি, আর ক্ষেত্রফল হচ্ছে 154। আমাদের কাছে কি জানতে চেয়েছে, ক্ষেত্রফল জানতে চাইনি, কি জানতে চেয়েছে, পরিধি। আমাদের ব্যাস বের হলো 14, অর্থাৎ এর সাথে আমি 1 গুণ করলাম, অর্থাৎ পরিধির সাথেও 1 গুণ করবো, অর্থাৎ 44 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? তো অর্ধবৃত্ত বলতে একটা মনে মনে একটা চাঁদ এঁকে নাও। হ্যাঁ, চাঁদ এঁকে নিলাম, একটু আমার চাঁদের বেঁকে গেছে চাঁদ, যাই হোক। অর্ধবৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এইটুকু অর্ধেকের মান হচ্ছে 21 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? এখন কি করতে হবে, আমাদের জাস্ট একটি কনসেপ্ট মনে রাখতে হবে। একটি ফুলবৃত্ত অর্থাৎ একটি ফুলবৃত্তের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr², কিন্তু আমাদের কাছে হাফ জানতে চেয়েছে, তাহলে জাস্ট আমরা হাফ করে দেবো, πr² বের করে হাফ করে দেবো। তাহলে লিখে নিচ্ছি πr² অর্থাৎ পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 21 দুটো 21/2 দেখো কি হচ্ছে, 7 3 7 21, এই 2 দিয়ে কেটে দিলাম, 2 11 কত, 22। তাহলে 3 21 হচ্ছে আমাদের 63 ইন্টু 11। তাহলে 11-এর সাথে কোনো সংখ্যা গুণ করার ট্রিক্স তো আমি শিখিয়ে দিয়েছি, খুবই সিম্পল। এখানে লিখে নিলাম 3, এখানে লিখে নিলাম 6, এখানে লিখলাম 9, অর্থাৎ এটি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। যারা যারা আমার এখনও অবধি এই 11-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করার ট্রিক্সটি দেখোনি, তারা অবশ্যই আই বাটন প্রেস করে এই ট্রিক্সটি দেখে নেবে, কেননা এই ট্রিক্সটি আমাদের অনেক জায়গায় প্রয়োজন হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 53 বলেছে 2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের প্রতি বাহুর উপর। তাহলে 2 মিটার বাহুর একটি আমি বর্গক্ষেত্র এঁকে নিলাম। এখন বলেছে প্রতিটি বাহুর উপর
বাইরের দিকে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো, তাহলে এটি বর্গক্ষেত্র, বাইরের দিকে আমি কি করলাম, একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম। কোন পাশে? প্রত্যেকটি বাহুর উপর। হ্যাঁ, প্রত্যেকটির বাহুর উপর অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। সমগ্র চিত্রের ক্ষেত্রফল কত? তাহলে এটার হচ্ছে 2 সেমি বাহু, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতেই পারবো, বাহু স্কোয়ার অর্থাৎ 4 সেন্টিমিটার প্লাস। এখন আমরা অর্ধবৃত্তগুলোর কি করব, অর্ধবৃত্তগুলোর ক্ষেত্রফল যদি যোগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসলো। তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল কিছুক্ষণ আগে কি শেখালাম তোমাকে, পাই আর স্কোয়ার বাই 2। ওকে, এটা একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের হলো, কিন্তু আমাদের আছে কটা, 1টি 2টি 3টি 4টি, জাস্ট 4 দিয়ে গুণ করে দিলাম অর্থাৎ 4টি বেরিয়ে হয়ে গেল। এখন দেখো আর এর মান কত, যদি যদি বর্গক্ষেত্রটির বাহু 2 সেন্টিমিটার হয়, আমাদের প্রয়োজন ব্যাসার্ধ অর্থাৎ অর্ধেক, তাহলে অর্ধেক কত হয়ে যাবে, 1 সেন্টিমিটার হয়ে যাবে, বুঝতেই পারছি। তাহলে প্রথমে এটা কাটাকাটি করে নিই, 2 দুগুণে 4, তাহলে কি আসলো, পাই আর স্কোয়ার ইন্টু 2। তাহলে পাই আর এর মান কত বের করলাম, এটা টোটালটির মান যদি 2 হয়, অর্ধেকের মান হবে 1, অর্থাৎ 1 স্কোয়ার 1ই আসে। তাহলে কি হয়ে গেল, পাই আর স্কোয়ার অর্থাৎ 1 ইন্টু 2, অর্থাৎ আমাদের আসলো 2 পাই। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 4 সেন্টিমিটার আর অর্ধবৃত্তগুলির ক্ষেত্রফল হচ্ছে 2 পাই। তাহলে টোটালটা জাস্ট যোগ করে দেবো, দেখো যোগ তো যাচ্ছে না, এটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো অ্যান্সারেও দেওয়া রয়েছে, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সেমি স্কোয়ার। কোশ্চেনটি বলেছে একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 75 পাই বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত? একটি সমবাহু ত্রিভুজ এঁকে নেই। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম, তার মাঝখানে একটি বৃত্ত রয়েছে অর্থাৎ অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত মানে ভিতরের বৃত্ত, তার ক্ষেত্রফল বলেছে 75 পাই। তাহলে প্রথমে আমরা তো কিছুই জানি না, আমাদের চেয়েছে ত্রিভুজটির পরিসীমা কত। তো ত্রিভুজের পরিসীমার সূত্র কি, সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে 3 গুণন বাহু। তো বাহুর মানটি আমরা ধরে নিলাম এ ধরে নিলাম। এখন অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ জানতে হবে, অর্থাৎ এখানে যদি পয়েন্ট দিই তাহলে এটা হয়ে যাবে অন্তর্বৃত্তের আমাদের ব্যাসার্ধ। তো আমরা তো প্রথম দিনই শিখেছি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমাদের কত হয়ে যায়, এবং কিছুক্ষণ আগেও শিখলাম অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়ে যায় a/2√3। আবার পরিবৃত্তের, যেটা বাইরের দিকে বৃত্ত থাকে, তার ব্যাসার্ধ হয়ে যায় a√3। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল, তাহলে বৃত্তর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ আর এর মান ধরেছি এটা a/2√3 তার স্কোয়ার। কত মান দেওয়া রয়েছে, 75 পাই এর মান দেওয়া রয়েছে। পাই পাই কেটে দিলাম উভয় পাশে, এখন এখানে দাঁড়াচ্ছে a স্কোয়ার বাই, দেখো নিচে কি রয়েছে, নিচে 2 3 রয়েছে, তার স্কোয়ার দেওয়া রয়েছে। 2 এর স্কোয়ার কত, 2 এর স্কোয়ার 4, √3 এর স্কোয়ার কত 3, অর্থাৎ 3 4 12 সমান 75। ঠিক আছে, তাহলে আমি যদি কি করে দিই, এখন বর্গগুণন করে দেবো, তাহলে 75 × 12। এখন অনেক স্টুডেন্টই কি করবে, এই দুটোকে গুণ করে দেবে, তারপর তার রুট করবে। আমি তাদেরকে বলবো তারা সবচেয়ে বোকা, দরকার হয় না আমাদের গুণ করার অধিকাংশ সময়, আমরা জাস্ট ভেঙে ভেঙে লিখব। 3 25 কত 75, 3 4 12। দেখো দুটো 3 কমন যাচ্ছে, অর্থাৎ কেটে দিয়ে বাইরে লিখে নিলাম একটি 3। ওকে, এখন 25 কার রুট, 25 5-এর রুট অর্থাৎ 5, 4 কার রুট, 2 এর রুট অর্থাৎ গুণ করে দিলাম, তাহলে অর্থাৎ 5 2 10, 3 10 30। এখন বলেছে ত্রিভুজটির পরিসীমা কত। আমরা সকলে জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 গুণ বাহু। আমি এখানে ডান দিকে লিখে দিচ্ছি পরিসীমা। আমার লেখা একটু খারাপ, তোমরা একটু বুঝে নেবে কষ্ট করে, ঠিক আছে। তাহলে 3 গুণ বাহু হচ্ছে 30, 3 × 30 হয়ে যাচ্ছে 90, অর্থাৎ ত্রিভুজটির পরিসীমা হয়ে যাচ্ছে 90 সেন্টিমিটার। বি নাম্বার কারেক্ট অ্যান্সার। কোশ্চেনে বলেছে 21 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে একটি বৃত্ত অঙ্কন করলাম, তার ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার। ধরো এখান থেকে আমি ব্যাসার্ধটি টানলাম, এটা কত 21 সেন্টিমিটার। এখন বৃত্তের কেন্দ্রে যে বৃত্তচাপ তৈরি হয়, এখানে একটা বৃত্তচাপ তৈরি হলো, বৃত্তচাপ কাটলাম, যেটার মান হচ্ছে 56 ডিগ্রি। তাহলে তার দৈর্ঘ্য কত?
ওকে, তো ভালো করে কেয়ারফুলি বোঝো। বৃত্তচাপের, আমি হোয়াইট পেন ইউজ করছি, হ্যাঁ। বৃত্তচাপের দৈর্ঘ্য কোনো কিছুই নয়, এগুলো ফর্মুলা, যে মানুষ অনেকে বলে ফর্মুলা মুখস্থ করতে হয়, কোনোই নয়, ফর্মুলা মুখস্থ করারই প্রয়োজন নেই। জাস্ট তুমি যদি একবার বুঝতে পারো তাহলে ফর্মুলা অটোমেটিক মুখস্থ হয়ে যায়। দেখো, একটি বৃত্ত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? একটি বৃত্ত দাদা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণের মান জানতে চেয়েছে আমাদের কাছে জানতে চেয়েছে 56 ডিগ্রি কোণের মান। ওকে, ইনটু জাস্ট পরিধি করে দাও, পরিধির মধ্যে থেকেই তো এটা বাদ যাবে। এইটুকু জায়গার দৈর্ঘ্য জানতে চেয়েছে, এই টোটালটা হয়ে যাচ্ছে পরিধি। এই পরিধি থেকে যদি এইটুকু জায়গা বাদ দিই তাহলে এটিরই তো দৈর্ঘ্য বেরোবে না? তাহলে পরিধির ফর্মুলা 2πr, তাহলে 2π মানে 22/7, আর এর মানে কত বলেছে? 21 সেন্টিমিটার। কাটাকাটি গুণ করে দাও, 7 দিয়ে 3 7 21, 3 দিয়ে 120, 2 দিয়ে 60 করে দিচ্ছি, আবার 2 দিয়ে 11, 2 দিয়ে 30, আবার 2 দিয়ে 15, 2 দিয়ে 28। তাহলে আমাদের একটু কাটাকুটিটা বড় হলো, যাই হোক, আমাদের উপরে বেঁচে থাকলো 28 এবং 11, এবং নিচে থাকলো 15। 28 আর 11 মাল্টিপ্লাই করলে আমাদের আসছে 308/15। তোমরা যদি ভাগ করে, একটু কষ্ট করে ভাগ করে দেখো, তাহলে বের হবে 20.53। অর্থাৎ আমরা বুঝতে পারলাম বৃত্তচাপটির দৈর্ঘ্য হচ্ছে 20.53 সেন্টিমিটার। অর্থাৎ ডি নাম্বার অপশন কারেক্ট অপশন। 56 বলেছে, একটি তারকে আমি বৃত্তাকারে বাঁকালাম, 28 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত তৈরি করা যায়, যাওয়া যায়, হ্যাঁ তাই ঠিক আছে। তারটিকে বর্গাকারে বাঁকানো হলো, তাদের ক্ষেত্রফলের পার্থক্য কত হবে? তার মানে একটি তার রয়েছে, তারটিকে আমি বাঁকালাম, বাঁকানোর পর যে বৃত্তটি তৈরি হলো সেটির ব্যাসার্ধ হয়ে গেল আমাদের 28 সেন্টিমিটার। আবার তারটিকে আমার ইচ্ছা মতো আবার একটি বর্গক্ষেত্র তৈরি করলাম। এখন জানতে চেয়েছে সেই বর্গক্ষেত্র এবং বৃত্তটির কি বলেছে, ক্ষেত্রফলের পার্থক্য কত। আর একটা জিনিস ভালো করে মনে রাখবে, যখনই এটা বৃত্তের ক্ষেত্রেই থাকুক, বর্গক্ষেত্রের ক্ষেত্রেই থাকুক না কেন, ভালো করে বোঝো ব্যাপারটি। যখন কোনো জিনিস কি আমরা বাঁকিয়ে কোনো জিনিস তৈরি করি তাহলে সেটি পরিধি বের করে করি। যখন আবার আমরা সেই তারটিকে বা বর্গক্ষেত্র বা বৃত্তটিকে গলিয়ে করি তখন সেটি ক্ষেত্রফলে করি। ব্যাপারটা কি বোঝা গেল? আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি। যখনই আমরা প্রশ্নে দেখব কোনো জিনিসকে আমরা বাঁকিয়ে বা একটু সোজা করে বা একটু ভিন্নভাবে করে কি করি, অন্য একটি জিনিস তৈরি করি, তখন সেটি করব পরিধি বের করে। আবার যখন ওই বৃত্তাকার তারটি বা গুণাটি বা লোহাটি আমরা গলিয়ে করব তখন ক্ষেত্রফল দিয়ে করব। ঠিক আছে, এখানে বাঁকিয়ে যাওয়ার কথা বলেছে, অর্থাৎ এখানে আমরা কি বের করব? পরিধি বের করব। কার পরিধি বের করব? প্রথমে বৃত্তটির পরিধি বের করব। তাহলে বৃত্তটির পরিধি কত? 2π মানে 22/7, আর এর মান হচ্ছে 28, 4 সাথে 28, অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে 8 × 22। আমরা গুণ করব না, আমরা অধিকাংশ সময়ে গুণটিকে মাল্টিপ্লাইটিকে অ্যাভয়েড রাখবো, কেননা গুণ করতে আমাদের একটু হলেও সময় লাগে, 2 সেকেন্ড হলেও বেশি লাগে। এখন তারটিকে আমি বেঁকালে পরিধি বের হলো এটি। এখন এটি দিয়ে আবার আমি কি করলাম? একটি বর্গক্ষেত্র তৈরি করলাম। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের পরিধির ফর্মুলা কি? 4a। তো এটির মানই তো বর্গক্ষেত্রের পরিধি। তো এখন এর মানটি বের করে নাও। তাহলে 4 যদি উভয় পাশে কেটে দেই তাহলে 4 দুগুনি 8, অর্থাৎ এর মান বের হলো 22 দুগুনি 44। দেখো আমি একটি লাইনের মধ্যে করে দিলাম। পরীক্ষা হলে কিন্তু অধিকাংশ সময় আমাদের এভাবেই করতে হবে। আমরা যে একটির পর আরেকটি লাইন লিখবো, তারপরে আরেকটি লাইন লিখবো, এভাবে কিন্তু করার আমাদের সময় নেই, এবং খাতাও আমাদের কেউ চেক করবে না, জাস্ট অ্যান্সারটি দেখবে। তো এই সমস্ত এক্সট্রা লাইন লেখার জন্য লিখবে না তোমরা, জাস্ট স্কিপ করবে কিভাবে শর্টকাটে করতে পারি আমরা। ওকে, তাহলে সেই বর্গক্ষেত্র বাহুটিকে যদি আমরা এ ধরে নেই তাহলে সেই বাহুটির মান বের হলো 44। এখন বলেছে তাদের ক্ষেত্রফলের পার্থক্য কত। কার কার ক্ষেত্রফল বের করতে বলেছে? আমাদের প্রথমে বলেছে বৃত্তটির ক্ষেত্রফলের সাথে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের পার্থক্য কত। তো প্রথমে বৃত্তটির ক্ষেত্রফল বের করে নেই। ফর্মুলা কি? πr², অর্থাৎ 22/7, r² মানে হচ্ছে 28 × 28,
28 ইন্টু 28, 4 সাথে 28, এর সাথে কি করতে বলেছে, মাইনাস করতে বলেছে কার ক্ষেত্রফলের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহুর মান 44, অর্থাৎ ক্ষেত্রফল কত 44 এর স্কোয়ার, অর্থাৎ 44 ইন্টু 44। ওকে, তাহলে 4 22 হয়ে যাচ্ছে আমাদের 88 ইন্টু 28। যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের গুণফল বেরোবে 2464। আবার 44-এর যদি স্কোয়ার করি তাহলে 4 4 হয়ে গেল আমাদের 16, তারপরে 32 33 33 হাতে থাকলো 1, সরি হাতে থাকলো 3, তাহলে হচ্ছে 4 4 16 17 16, হ্যাঁ 19, তাহলে হয়ে যাচ্ছে 24 64 মাইনাস 19 36। যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বিয়োগ বের হবে 528। আর আমাদের কাছে জানতে চেয়েছে বৃত্তের ক্ষেত্রফলের সাথে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য হবে 528 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এতগুলো ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখতে পারছো। তো যারা নিউ ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই প্রণয়স ম্যাথ হাব চ্যানেলটিকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। কেননা আমি তোমাদের জন্য দিনরাত পরিশ্রম করে এরকম ভিডিও বানাই। আর সেকেন্ড কথা হচ্ছে, ভিডিও বানালেই নয়, একটি অঙ্কের অনেকগুলো মেথড থাকে। আমি চেষ্টা করি ওই মেথডগুলির মধ্যে সবচেয়ে সোজা মেথড, সবচেয়ে সোজা সলিউশন কিভাবে কোনটা হয়ে যায় তোমাদের জন্য। অনেক তুমি ইউটিউব খুললে অনেক স্যারেরই ভিডিও পাবে, অনেক নামি দামি স্যারেরও ভিডিও পাবে, যেখানে দেখবে বিভিন্ন স্যার বিভিন্নভাবে করাচ্ছে। তো আমি চেষ্টা করি সবচেয়ে সহজ অ্যাপ্রোচ, সবচেয়ে সহজ মেথডে তোমাদের করানোর জন্য। এই জন্য সকলকেই অনুরোধ করছি, সকলে মিলে আমাকে সাপোর্ট করো, যাতে আমি ইন ফিউচার এর থেকে আরও ভালো তোমাদের জন্য ভিডিও পাবলিশ করতে পারি। ওকে, তো এটুকুই ছিল। চলো নেক্সট কোশ্চেন। বলেছে একটি অর্ধবৃত্তাকারের ক্ষেত্রফল 1925 বর্গ সেন্টিমিটার, বর্গক্ষেত্রটির ক্ষেত্রটির ব্যাসার্ধ অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা কি জানি, পাই আর স্কোয়ার বাই 2। এটা হচ্ছে ফুল বৃত্ত, আর অর্ধেক করে দিলাম তাহলে হয়ে গেল অর্ধবৃত্ত। এর মানটি আমাদের বইয়ে দেওয়াই রয়েছে 1925। যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে বেঁচে থাকছে পাই অর্থাৎ 22/7 ইন্টু আর স্কোয়ার ইজুকাল টু 1925 ইন্টু 2। দেখো 2 দিয়ে কেটে দিতে পারছি 11, হ্যাঁ 11 দিয়ে কেটে দিতে পারছি, 11 একে 11, 8 11 88, ও সরি 88 কেন, 11 হচ্ছে 82, হ্যাঁ 7 11 77 আর 5। এখন কি বেঁচে থাকছে আর স্কোয়ার ইজুকাল টু 175 ইন্টু 7। আমি একসাথে গুণ করেই লিখি একবারে, অর্থাৎ গুণ করলে দাঁড়াচ্ছে আমাদের 1225, অর্থাৎ ব্যাসার্ধ মান অর্থাৎ আর এর মান হয়ে যাচ্ছে কত, 35 সেন্টিমিটার। ওকে, তাহলে কি হয়ে গেল, এ নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার হয়ে গেল। একটি বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম সমবাহু ত্রিভুজ, একটি বৃত্ত রয়েছে, বৃত্তটির অন্তর্লিখিত অর্থাৎ ভিতরের দিকে একটি সমবাহু ত্রিভুজ রয়েছে, সেটিরই বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজের বাহুটিকে ধরে নিলাম এ। আর কিছুক্ষণ আগে তোমাদের শেখালাম কি, পরিবৃত্তের ব্যাসার্ধ এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। দেখো এখন তুমি কোশ্চেনটি ইগনোর করো, কোশ্চেনে বলেছে অন্তর্লিখিত, এটাকে তুমি ইগনোর করো। এখন তুমি দেখো অন্তর্বৃত্ত না পরিবৃত্ত। দেখো ত্রিভুজটির বাইরে একটি বৃত্ত রয়েছে, তোমাদের শিখিয়েছিলাম ত্রিভুজটির বাইরে বৃত্ত থাকলে সেটি পরিবৃত্ত হয়। আর পরিবৃত্তের কি শিখেছিলাম আমি, পরিবৃত্তের ব্যাস শিখিয়েছিলাম a/√3। আবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ শিখিয়েছিলাম a/2√3। তো বসিয়ে দাও, এটা তো পরিবৃত্ত, অর্থাৎ ত্রিভুজটির বাইরে একটি বৃত্ত রয়েছে পরিবৃত্ত। এর আমাদের কি বের করলাম, আমরা ব্যাসার্ধ বের করলাম কত, a/√3। কিন্তু আমাদের কাছে তো ব্যাসার্ধ জানতে চায়নি, আমাদের কাছে ব্যাসার্ধ জানতে চাইছে, অর্থাৎ টোটালটা। অর্থাৎ কি হবে, ব্যাসার্ধ কি হয়, ব্যাসার্ধ ইন্টু 2 হয়ে যায় আমাদের ব্যাস। ঠিক আছে, তো দেখে নাও। তাহলে দেখো এ উভয় পাশে কেটে যায়। এখন যদি আমরা বর্গগুণন করি তাহলে কি হয়ে যাবে, √3:2 হয়ে যাবে আমাদের
কারেক্ট অ্যান্সার, কোনো ঝামেলা নেই, মুখে মুখেই অ্যান্সার করতে পারি, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 59 বলেছে একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত অর্থাৎ বাইরের দিকে বৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য। একটি আমরা বর্গক্ষেত্র বানিয়ে নেই, এর কি রয়েছে, বাইরের দিকে একটি বৃত্ত রয়েছে, ভিতরের দিকে একটি বৃত্ত রয়েছে। তাহলে চিত্রটা আমাদের দাঁড়াবে এরকম। বাইরের দিকেটা হচ্ছে পরিবৃত্ত, ভিতরের দিকেটা হচ্ছে অন্তর্বৃত্ত, এদের ক্ষেত্রফলের পার্থক্য। তো প্রথমে আমরা কি করব, ক্ষেত্রফল বের করব, কিন্তু ক্ষেত্রফলের জন্য কি প্রয়োজন, পাই আর স্কোয়ার, অর্থাৎ আর এর মান জানতে চেয়েছে। ঠিক আছে, এরকম অঙ্ক আমি হুবহু অঙ্ক কিছুক্ষণ আগে করিয়েছিলাম। ঠিক আছে, তাও দেখো, আমি যদি বর্গক্ষেত্রের বাহুগুলোকে ধরে নেই এ, তার মানে সবগুলো বাহুর মানই সমান। আবার যদি আমি মাঝখান দিক থেকে একটি বাহু কাটি, সেটিও মান হয়ে যাবে এ, কিন্তু সেটি কি দাঁড়াবে, সেটি আবার বৃত্তটির ব্যাস দাঁড়াবে। তাহলে এটির মানও যদি এ হয়, ব্যাসের মান, তাহলে হাফ কত হবে, a/2। এটা কি বের হলো, এটা বর্গক্ষেত্রের ভিতরে অর্থাৎ অন্তর্বৃত্তের কি বের হলো, ব্যাসার্ধ বের হলো। এখানে লিখে নিচ্ছি অন্তর্বৃত্ত, এখানে পরিবৃত্ত। আবার পরিবৃত্ত চিত্রটি লক্ষ্য রাখো, আমি যদি বর্গক্ষেত্রটির একটি কর্ণ অঙ্কন করি, সেটি কি হয়ে যাবে, সেটি হয়ে যাবে বৃত্তটির ব্যাস এবং বর্গক্ষেত্রটির কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি জানি আমি, a√2, আর a√2 হচ্ছে বৃত্তটির ব্যাস, বড় বৃত্তটি অর্থাৎ পরিবৃত্তের ব্যাস। তো আমাদের তো ব্যাস চাইনি, আমাদের চেয়েছে ব্যাসার্ধ অর্থাৎ অর্ধেক, তাহলে এর অর্ধেক। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ বের হলো a√2/2 এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের হলো a/2। এখন এদের ক্ষেত্রফলের বিয়োগফল দেওয়া রয়েছে 9π, তো লিখে নেই। কোশ্চেনটি পড়ো ভালো করে, কি বলেছে, পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত। তাহলে প্রথমে পরিবৃত্ত, তাহলে কি সূত্র, কি পাই আর স্কোয়ার, আর এর মান কত ধরেছি, পরিবৃত্তের ব্যাসার্ধ ধরেছি a√2/2, এর স্কোয়ারের থেকে যদি আমি অন্তর্বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ পাই a/2 এর যদি স্কোয়ার বিয়োগ করি, বিয়োগফল কি বের হবে, দেওয়াই রয়েছে 9π রয়েছে। তো প্রথমেই কি দেখো, দুটো থেকে পাই কমন চলে যাচ্ছে এবং এই পাই আর এই পাই কেটে চলে যাবে। এখন এটা সলভ করে নেব, তাহলে কি দাঁড়াচ্ছে, a স্কোয়ার ইন্টু, দেখো √2 রয়েছে, √2 এর স্কোয়ার আর 2ই বের হয়, তাহলে এখানে বের হলো আমাদের 2a, বাই কত বেরোচ্ছে, নিচে 2 আছে, 2 এর স্কোয়ার 4, ঠিক একইভাবে এখানেও a স্কোয়ার বাই 4 মাইনাস 9। যদি লসাগু করে দেয় 4 আসবে লসাগু, উপরে বিয়োগ করলে a স্কোয়ার ইজুকাল টু 9, অর্থাৎ a স্কোয়ারের মান বের হবে 36। তাহলে এর মান বের হবে কত, 6। তাহলে আমি কি বের করতে পারলাম, বৃত্তটির বাহুটির মান বের করতে পেলাম। এখন কোশ্চেনে কি চেয়েছে, বৃত্তটির বাহুর মান পাইনি, বর্গক্ষেত্রের বাহুর মান পেয়েছি। একটু গন্ডগোল হয়েছে, আশা করি বুঝতে পারছো গন্ডগোলটা কোথায় হয়েছে। আমি বললাম তোমাকে বৃত্ত, এটা কিন্তু বর্গক্ষেত্রের বাহু পেলাম। ঠিক আছে, তো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ফর্মুলা কি, এটার মান পেলাম 6, এগুলোর মান পেলাম 6, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার অর্থাৎ 6 এর স্কোয়ার, তার মানে কত, 36। তাহলে হয়ে গেল 36, হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সি নাম্বার রাইট অপশন। 60 নম্বর অঙ্কটি বলেছে 44 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র রয়েছে এবং 44 সেমি পরিধি বিশিষ্ট একটি বৃত্ত রয়েছে, তাদের ক্ষেত্রফলের পার্থক্য কত। তো ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে আমার বর্গক্ষেত্রের বাহুর প্রয়োজন এবং বৃত্তটির ব্যাসার্ধ প্রয়োজন। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, পরিসীমা দেওয়া রয়েছে 44, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে, তাহলে 4 এর মান দেওয়া রয়েছে 44, অর্থাৎ এর মান বের হবে 11, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুটির মান বের হলো 11। এখন কি বলেছে, তাদের ক্ষেত্রফলের পার্থক্য, অর্থাৎ ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 11 স্কোয়ার। এখন বৃত্তটির পরিধি দেওয়া রয়েছে, তো আমাদের বৃত্তটির ক্ষেত্রফল বের করার জন্য ব্যাসার্ধ প্রয়োজন, তাহলে বৃত্তটির পরিধি অর্থাৎ 2π এর মান দেওয়া রয়েছে 44, জাস্ট এটা সলভ করো, 2 দিয়ে কাটলে 22, আর পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান দেওয়া রয়েছে 22, উভয় পাশে 22 কেটে গেল, তাহলে আর এর মান বের হলো 7। ঠিক আছে, এখন বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সাথে বৃত্তটির ক্ষেত্রফলের পার্থক্য কত। তো বৃত্তটির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ 22/7 ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ 7 ইন্টু 7, 7 কেটে যাচ্ছে, 11 স্কোয়ার 121 এবং 22 ইন্টু 7 হয়ে যাচ্ছে 154। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দিলাম। আমাদের যেহেতু পার্থক্য চেয়েছে, এখানে যেমন মাইনাস প্লাসের কোনো ফ্যাক্টর করে না, যে কোনো এটি লিখলেই চলে।
কেননা আমাদের ক্ষেত্রফলের পার্থক্য চেয়েছে। তাহলে ক্ষেত্রফলের পার্থক্য কত বের হলো, বিয়োগ করলাম, তাহলে 33 বর্গ সেমি হয়ে যাবে ক্ষেত্রফলটির পার্থক্য। অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ছিল। আজকে আমি 60 নম্বর অঙ্ক অবধি রাখছি, না হলে ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে, এবং আমি আজকে অনেকগুলো অঙ্কই তোমাদের শেখালাম। আস্তে আস্তে শেখো, একবারে পুরো চ্যাপ্টার করার চেষ্টা করিও না, কেননা যারা বিগিনার রয়েছে তাদের একটু না অনেক ক্ষেত্রে অসুবিধা হবে, তারা অনেক কিছুই বুঝতে পারবে না, জাস্ট হুবাহু খাতায় টুকে নেবে, আর খাতায় টুকলে কোনো সমস্যাই সমাধান হবে না, জাস্ট সমস্যা আরও বাড়বে। ঠিক আছে, তাই বলছি যারা বিগিনার রয়েছে তারা 10টা করে অঙ্ক করো ডেইলি। ঠিক আছে, আজকে 10টা কালকে 10টা, কেননা বোঝারও ব্যাপার রয়েছে, শুধু টুকলাম খাতাতে তাহলে একদমই নয়। ঠিক আছে, তো 60টি অঙ্ক করো, পরবর্তী পার্টে আমি বাকি সব অঙ্কগুলি তোমাদের জন্য নিয়ে আসছি। ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ। আর এটুকুই বলতে চাই, যারা নতুন দেখছো তারা অবশ্যই প্রণয়স ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে দিয়ে নাও, যাতে আমার দেওয়া এরকম ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো।